এটা ঠিক আমার জানা নেই যে কি কারণে বিয়ে করতে দেয় না। সাগরের রাফি কিছুক্ষণ আড্ডা দিয়ে টঙের দোকান থেকে চা খেয়ে বাড়িতে আসলো। তারপর সাগর বই নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষ করে খেয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তখন রিয়ার মেসেজ আসলো। আগামীকাল পরীক্ষা নেই, তুমি অফলাইনে ছিলে কেন? কোথায় গিয়েছিলে? পরীক্ষা নেই তাই বলে কি বই পড়তে হবে না? আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসে বই পড়ছিলাম, আর এখন ফেসবুক অন করলাম। ও, আমি মনে করলাম তুমি বই পড়ছো না। আচ্ছা, তোমার একটু বন্ধুদের নাম বলো, আমি যেন চিনতে পারি। সাগর এখন কি করবে বুঝতেই পারছে না, তাই সে রাফির পুরো নাম বলে দিল। তবে রাফি নামটি বাদ দিল। তুমি চিনবে কি জানি না, আমার একটা বন্ধুর নাম কবির আহমেদ। সে আমাদের সাথে পড়াশোনা করে। নামটা কোথায় যেন শুনেছি, কিন্তু তাকে চিনতে পারছি না। আসলে আমি তেমন ছেলেদের সাথে কথা বলি না। তাই নাকি? ছেলেদের সাথে না কথা বলার কারণটা জানতে পারি কি? কথা বললে তারা আমাকে প্রপোজ করে বসে, এই জন্য তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। সাগর মনে মনে একটু হাসলো। তারপর তারা কিছুক্ষণ কথা বলে অফলাইনে চলে গেল। সাগর জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিল, তারপর খেয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে সাগর ছাদে এসে চারদিক ভালো করে দেখে তারপর নিচে নামলো। বাবা, একটু আমার কথা শুনতো। বাড়িতে তেমন বাজার নেই, যদি তুই একটু বাজার করে এনে দিতিস তাহলে ভালো হয়। ঠিক আছে, কি কি বাজার করতে হবে তার একটা লিস্ট তৈরি করে দাও, আর বাজারে প্যাকেট দিয়ে যাও। সাগরের আম্মু রান্নাঘরে গিয়ে লিস্ট তৈরি করলো। তারপর বাজারের প্যাকেট নিয়ে এসে সাগরকে দিল। সাগর বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিল। সাগর বাজারে ঘুরে ঘুরে বাজার করে তারপরই বাড়িতে আসলো। আমার কাছে প্যাকেট দিয়ে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, সারা শরীর ঘামে ভিজে গেছে। যাচ্ছি। সারা শরীর ঘামে ভিজে গেছে, বাইরে খুব রোদ করছে। আম্মু, তুমি ঠান্ডা শরবত তৈরি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সাগর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওর আম্মুর কাছ থেকে ঠান্ডা শরবত চেয়ে নিল। তারপর তা খেয়ে টিভি দেখতে শুরু করলো। কিছুক্ষণ টিভি দেখে গোসল করে নিল। তারপর লাঞ্চ করে রুমে এসে ফেসবুক অন করলো। দেখলো রিয়ার মেসেজ এসেছে। সাগর বুঝতে পারছে রিয়া মনে হয় সাগরকে ভালোবেসে ফেলেছে, কেন রিয়াই প্রথমে মেসেজ করে। সাগর মেসেজ রিপ্লাই দেয়। কোথায় তুমি? কি হলো? তুমি কোথায় হারিয়ে গেছো? এই তো, আমি বাড়ি ছিলাম। সকালে বাজার করে এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই বসেছিলাম। ও, তুমি বাজারও করতে পারো? তোমাদের বাড়িতে কাজের লোক নেই? আমি বাজার করতে পারি, আব্বু আজ কাজে ছিল তাই আমাকে যেতে হয়েছে। আম্মু কাজের লোক রাখিনি, কেননা কাজের লোক রাখলে নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। কাজ করলে শরীর সুস্থ থাকে। তোমার আম্মু দেখছি শরীর নিয়ে চিন্তা করে। এইরকম লোক আমার পছন্দ। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। ও আচ্ছা, তুই কলেজে সবাইকে নিজের আব্বু পরিচয় দাও কেন? যাতে সবাই আমাকে ভয় পায়, কেননা আমার কাছে সবাইকে বিরক্ত লাগে। শোনো, আজ তোমার আব্বু কমিশনার, এটাই তোমার আসল পরিচয় নয়। তোমার পরিচয় হবে তোমার স্বামীর পরিচয়ে। আমি এইভাবে কখনো ভাবিনি যে আমার পরিচয় কি হবে। ঠিক আছে, আমি আর নিজেকে কমিশনারের মেয়ে পরিচয় দিব না। এই তো ভালো মেয়ের মতো কথা। তোমার ক্লাসমেটরা তোমাকে ভয় পায়, কেননা তুমি তাদের কমিশনারের মেয়ে পরিচয় দিয়েছো। ঠিক আছে, এইবার থেকে আর হবে না। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করতে চাও না? আমাদের তো প্রতিদিন দেখা হয়, আমাদের মাঝে কথাও হয়, কিন্তু তুমি আমাকে চিনতে পারো না। আমি তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। আমি তোমার সাথে কথা বলি। বললাম না তুমি আমাকে চিনতে পারো না, কেননা আমি তোমার অনেক অচেনা। সাগর সবকিছু বলল, কিন্তু রিয়া কিছুতেই বুঝতে পারলো না। তারা কথা বলে অফলাইনে চলে গেল। এইভাবে কেটে গেল অনেক দিন। পরীক্ষার শেষ দিনের আগে রিয়া সাগরকে প্রপোজ করলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,
তাই আমি লজ্জা না করে তোমাকে বলে দিলাম আই লাভ ইউ। তুমি আমার সাথে মজা করছো কেন? তুমি আমাকে দেখলে না, আমাকে ভালোবেসে ফেললে? দেখার কি আছে, মানুষের মনের ভাষা বুঝতে হয়। আমি তোমাকে ভালোবাসি, এটাই বাস্তবতা। বলো না তুমি আমাকে ভালোবাসো। আগামীকাল পরীক্ষা শেষে তোমার সাথে দেখা করি, তারপর না হয় আমি এর উত্তর দিব। ঠিক আছে, তোমার অপেক্ষায় থাকবো। আমার খুব আনন্দ হচ্ছে তোমার সাথে দেখা করতে পারবো। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সাগর রিয়া আরো কিছুক্ষণ চ্যাট করার পর ঘুমিয়ে পড়লো। সকালে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে পরীক্ষা দিতে এলো। রিয়া সাগরের পাশে বসে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে সাগরকে, কিন্তু রিয়া জানে না সাগর তার পাশেই বসে আছে। কি বাবু, তুমি প্রতিদিন এমন করে চারদিকে তাকিয়ে কাকে খুঁজো? আমাকে বলো। তুই কি আমার শান্তিতে থাকতে দিবি না? আমি যাকেই খুঁজি না কেন তোকে বলতে হবে? আমাকে বলতে পারো, আমি তাকে খুঁজতে পারি। আজ শেষ পরীক্ষা, হয়তো এরপর তোমার সাথে দেখা হতে নাও পারে। উফ, অসহ্য। তুই মুখ বন্ধ কর। আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজছি, হয়েছে? আর সে তোর মতো না, সেনাবাহিনীর অফিসার। ওরে আল্লাহ, আমি এখন কোথায় যাব? তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তোমাকে ভালোবাসি। চুপ কর, বেশি কথা বলবি না। আজ আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করবে বলেছে। কিছুক্ষণ পর স্যার এসে সবাইকে খাতা এমসিকিউ শিট দিল। তার কিছুক্ষণ পর প্রশ্নপত্র দিল সবাইকে। সাগর আর রিয়া ভালো করে পরীক্ষা শেষ করে। সাগর আর রাফি দাঁড়িয়ে আছে এখন। তখন রিয়া আর ওর বান্ধবীরা যাচ্ছে। ও রিয়া, এ তো নে কিয়া কিয়া, আমার ভালোবাসা এইভাবে ফিরিয়ে দিলে কেন? তোর জন্য আমি কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না? আমি তাকে ভালোবাসি না। শোন, আমার বয়ফ্রেন্ড বলেছে আমাকে মাথা ঠান্ডা রাখতে, তাই তুই বেঁচে গেলি। রিয়া চলে যেতে লাগলো, তখনই 10-12 জন মুখোশধারী লোক এসে রিয়া আর ওর বান্ধবীদের মাথায় পিস্তল ধরলো, সাথে রাফিকেও। এই আপনারা কারা? এইভাবে এদের মাথায় পিস্তল ঠেকিয়ে রাখছেন কেন? ছেড়ে দিন বলছি। আমরা হলাম জঙ্গি দেশের ভিতরে আতঙ্ক ছড়ানো আমাদের কাজ। তুই ভাবছিস তোকেও ক্যান ছেড়ে দিলাম? সাগর তখন পায়ের কাছ থেকে নিজের পিস্তল বের করে একজনের দিকে তাক করে ধরলো। চারদিকে ছাত্রছাত্রীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন এক সদস্য বলল, সেনাবাহিনীর কমান্ডার হাবিবুর রহমান, ভুলেও আপনি আমার দিকে পিস্তল তাক করবেন না, তাহলে আপনার বন্ধু রাফি আর আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটিকে গুলি করে দেব। ওকে, আমি পিস্তল নামাচ্ছি। এখন বলুন কি জন্য আপনারা এদেরকে ধরে রাখছেন? আপনারা তাহলে আমাকে ফলো করছেন? আমরা আমাদের একজনকে মুক্তি চাই, আর তুই পারবি সেই কাজটা করতে। যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ এদেরকে ছাড়বো না। আমাদের জঙ্গলিদের প্রধান সদস্য তামিম ইকবাল। জঙ্গিরা ওদেরকে নিয়ে একটা রুমে ঢুকলো। সাগর পিস্তল নিয়ে দৌড়ে আসলো। তখন একটা জঙ্গি সাগরের মাথায় আঘাত করে কলেজ ভবন থেকে বাইরে ফেলে দিল। এইদিকে রিয়া সাগরের পরিচয় পেয়ে অবাক। এতদিন তার কাছ থেকেও বুঝতে পারেনি এটাই তার ভালোবাসার মানুষটি। রিয়াকে ধরে রেখেছে যাতে কমিশনার জঙ্গিকে ছাড়তে বাধ্য হয়। সাগর মাটি থেকে উঠে ফোন বের করে ফোন দিল হেডকোয়ার্টারে। কিছুক্ষণের মধ্যে কয়েক শত সেনাবাহিনীর সদস্য চলে এলো। এদিকে পুলিশ কমিশনারের মেয়ের খবর শুনে সবাই অস্থির। পুলিশ নিয়ে এসে দেখে চারদিকে সেনাবাহিনী কলেজ ঘিরে রেখেছে। রিয়ার আব্বু সাগরের কাছে এলো। স্যার, আপনি এখানে? ভেতরের এখন কি অবস্থা? স্যার, আমার একমাত্র মেয়েকে আটকে রাখছে। শান্ত হন। ওরা আমার সামনে আমার বন্ধুকে আর আপনার মেয়েকে সহ ওর বান্ধবীদের আটক করেছে। স্যার, আপনি কিছু একটা করেন, যে করেই হোক সবাইকে বাঁচান। পুলিশের সাহায্য লাগলে বলেন, আমি সাহায্য করব। আপনাদের কোনো সাহায্য লাগবে না। এখানে আমার সৈন্য আছে কয়েক শত। তারা যে করেই হোক সবাইকে মুক্ত করবে। তখন রাফির ফোন থেকে সাগরের কাছে ফোন দিল। সাগর ফোন ধরলো। আমরা আপনাকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তামিম ইকবাল ভাইকে যদি না ছেড়ে দেন তাহলে এদেরকে মেরে ফেলবো। এখনই সেনাপ্রধান জেনারেলের কাছে বলুন তামিম ইকবাল ভাইকে নিয়ে আসতে। আমি আপনার কথা মানতে পারি, তবে ওদেরকে কিছু করবেন না। আমাকে সময় একটু বেশি দিতে হবে। রাষ্ট্রপতির নির্দেশনা না আসা পর্যন্ত
অপেক্ষা করতে হবে। আমরা এই সব কিছু জানি না, আমরা 24 ঘন্টা সময় দিয়েছি, এটাই অনেক। এখন কি করবি সেটা তুই আর তোর সেনাপ্রধান জানে। সাগর কথা বলতে যাবে তখনই ফোন কেটে দিল। সাগর এখন কি করবে ভেবে পাচ্ছে না। সাগর সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছে, তিনি আশা দিয়েছেন কিছু একটা করবে, এখন এখানে আসছেন। সাগর মনে মনে একটা ছক কষছে, কিছুতেই তামিমকে ছেড়ে দেবে না, এদের কেউ ধরবে সে। সাগর মনে মনে একটা ছক কষছে, কিছুতেই তামিমকে ছেড়ে দেবে না, এদের কেউ ধরবে সে। আর এদের এমন শাস্তি দেবে যেন মনে রাখে কাউকে জিম্মি করার ফল কি হতে পারে। কিন্তু সাগর ভাবছে তারা আমাকে ফলো করছিল কিভাবে, তা জানতে হবে আগে। স্যার আপনি কিছু ব্যবস্থা করেন, দরকার হলে আপনি তামিম ইকবালকে ছেড়ে দেন। আপনি থামুন তো, কি সব বলছেন? তামিম ইকবালকে জানেন? আপনি কুখ্যাত জঙ্গি, দেশের ভিতরে আতঙ্ক ছড়ানোয় মানুষ মারায় তাদের নেশা। স্যার তবুও একটা কিছু চেষ্টা করেন, ভিতরে কি হচ্ছে আমরা কিছুই জানি না, তাদের মুক্তি পাওয়ার ব্যবস্থা করেন। আপনি কিছু ভাববেন না, একটু পর সেনা প্রধান এসে প্রদর্শন করবে, তিনি একটা ব্যবস্থা করবেন। সাগরের হঠাৎ মনে পড়লো সাগরকে জঙ্গিগুলো এতদিন ফলো করছে, এখন তার পরিবারও বিপদে আছে। সাগর নিজের বাড়িতে কিছু সেনাবাহিনী মোতায়েনের জন্য পাঠালো, তারপর তার আম্মুর কাছে ফোন দিল। কিছুক্ষণ পর ফোন ধরলো। হ্যাঁ বাবা বল, তুই এখনো কলেজ থেকে বাড়িতে আসলি না? এইদিকে নিশি একসাথে লাঞ্চ করবে বলে বসে আছে, একটু পর তোর আব্বু বাড়িতে আসবে। ঠিক আছে, আমি কাজে আছি। অপরিচিত লোক যদি দরজায় নক করে খুলবে না, আব্বু বাড়িতে আসলেই দরজায় তালা মেরে বসে থাকবে। কেন বাবা, কি হয়েছে? তুই এখন কোথায় আছিস? আসলে হয়েছে কি, কয়েকজন জঙ্গি কলেজের ভিতরে ঢুকে আমার সামনে থেকে রাফিয়ার কয়েকজনকে জিম্মি করেছে। তারা স্বীকার করছে তারা নাকি আমাকে ফলো করত, তার জন্য আমি বাড়িতে সেনাবাহিনী মোতায়েন ব্যবস্থা করছি। তোমাদের তেমন ভয় নেই, আমি রাখছি, এখন কথা বলার সময় না। সাগর ফোন কেটে দিল। এদিকে ওর আম্মু চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর সাগরের আব্বু বাড়িতে এলো। সাগরের আম্মু দরজা ভালো করে লক করলো। হঠাৎ বাইরে গোলাগুলি শুরু হলো, তারা সবাই ভয় পেয়েছে। এইদিকে এক অফিসার সাগরের কাছে এলো। স্যার, আপনার বাড়িতে 3 জন জঙ্গির হামলা হয়েছে সেনাবাহিনীর সাথে, তবে এখন আপনার পরিবার নিরাপদেই আছে। আমি যা ভেবেছিলাম, জঙ্গিগুলোকে আমাদের জীবিত ধরতে হবে। কেমন সেনাবাহিনী মোতায়েন করছেন? স্যার, কলেজের চারিদিকে সেনাবাহিনী মোতায়েন আছে, কেউ পালাতে পারবে না, সবাইকে আমরা জীবিত উদ্ধার করব। আমি তাহলে একবার রাউন্ড দিয়ে আসি। স্যার আপনার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু আপনার কোনো চিন্তা নেই দেখছি। বাড়ির চিন্তা করার জন্য আমাকে সেনাবাহিনীতে চাকরি করতে দেওয়া হয়নি, তাছাড়া সেখানে সেনাবাহিনী সবকিছু নিয়ন্ত্রণে এনেছে। এদিকে সময় 1 ঘন্টা পার হয়ে গেছে। সবার বাবা মা এসে কান্নাকাটি করছে। রাফির আব্বু আম্মুকে সাগর বুঝিয়ে বললো তারা যেন কান্নাকাটি না করে। সে পুলিশদের অর্ডার করলো এদের সবাইকে এক নিরাপদ জায়গায় নিতে হবে, কেননা এখানে বিপদ হতে পারে। কিছুক্ষণ পর সেনাপ্রধান এলো, তাকে সবকিছু জানালো সাগর। স্যার আমি তো সবকিছু শুনলেই, এখন কি করবেন সেটা আপনার ভাবনার বিষয়। তবে ভিতরে আটকে থাকাদের মধ্যে সবাই আমরা ক্লাসমেট, আর আমার ছোটবেলার বন্ধু কমিশনারের মেয়ে ও আছে এখানে। স্যার আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমার একমাত্র মেয়ে। স্যার আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলে কিছু ব্যবস্থা করেন। অফিসার, আপনাকে যে ফোন থেকে ফোন করা হয়েছিল সেই ফোনে ফোন করুন, আমি তাদের সাথে কথা বলতে চাই। সাগর বলল ওকে স্যার। সাগর পকেট থেকে ফোন বের করে রাফির ফোনে কল দিল। সাথে সাথে এক জঙ্গি সদস্য ফোন ধরলো। আপনাদের আবেদন আমরা মানতে পারি, তবে কারোর কিছু করতে পারবেন না। আপনাদের সাথে সেনাপ্রধান জেনারেল কথা বলবে। ঠিক আছে, দিন আপনার স্যারের কাছে, তবে আমাদের তামিম ইকবাল ভাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত কিছু করব না। সাগর সেনাপ্রধানের কাছে ফোন দিল। প্রধান সেনাপতি কথা বলতে শুরু করলো। আপনাদের দাবির কথা শুনেছি, আমি রাষ্ট্রপতির কাছে ফোন দিয়ে কথা বলেছি, আপনাদের দাবি মানা হবে। ঠিক আছে, আমাদের আরেকটা দাবি আছে, আমাদের যাওয়ার জন্য একটা হেলিকপ্টার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, সবকিছুই হবে। যদি কোনো ছাত্রছাত্রী কিছু হলে আমার সেনাবাহিনী কিন্তু আপনাদের কিছুতেই ছাড়বে না। সাগর এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সাগরের উপরের স্যার এসে সাগরকে সান্ত্বনা দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে, তার বন্ধুদের নিরাপদে ফিরে আনবেন তিনি। জি, আমি এইসব কিছু ভাবছি না,
আমি ভাবছি এমন কুখ্যাত জঙ্গিকে আমরা কেমন করে ছেড়ে দিব? কিছু করার নেই, একজনের জন্য যদি এতজনের জীবন বাঁচানো যায় তাহলে আমাদেরকে তাকে ছেড়ে দিতে হবে। সাগর চারদিকে ঘোরাঘুরি করছে। সে কখনো তামিম ইকবালকে ছেড়ে দিতে হবে এটা মানতে পারছে না। এইদিকে 5 ঘন্টা পার হয়ে গেল। তখন জঙ্গি সদস্য ফোন দিল। এখনো তামিম ভাইকে ছেড়ে দেন নাই কেন? সময় কিন্তু 5 ঘন্টা চলে গেছে। জি, আমরা চেষ্টা করছি, তামিমকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছে। এখন সবাই কেমন আছে? সবাই ভালো আছে, এদের কোনো ক্ষতি হবে না। আর আমাদের জন্য খাবার আর পানি পাঠিয়ে দেন, তবে সাবধানে কিছু মিশাতে যাবেন না, বলে দিলাম। ঠিক আছে, আমি সবার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, তাদের কিছু করবেন না। সাগরিক সেনাবাহিনীর অফিসারকে খাবার আর পানি আনতে বলল জঙ্গি সহ ছাত্রছাত্রীদের জন্য। সে তাড়াতাড়ি খাদ্য নিয়ে আসলো, সাথে ঘুমের ঔষধ আনতে দিলাম। অফিসার, এই খাদ্যের মধ্যে কি কোনো কিছু মিশিয়ে দেব না? এইভাবে দিয়ে পাঠাবে? স্যার, খাবারে কিছু দিয়ে পাঠানো যাবে না। ছাত্রছাত্রীদের প্রথমে খাইয়ে দিবে। সবাই বিরিয়ানি খাওয়ার পর পানি খেতে যাবে, তাই পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে হবে, তবে বোতলটা সিল মেরে দিতে হবে। সাগরের নির্দেশে সেনাবাহিনীর পানির বোতলে ওষুধ মিশিয়ে দিল। এর মধ্যে হেলিকপ্টারে করে তামিমকে নিয়ে আসা হয়েছে। সাগর ফোন দিল তারপর সেনাপ্রধানের কাছে। আপনাদের সব দাবি মেটানো হয়েছে, এখন খাদ্য পাঠিয়ে দিচ্ছি, পরে তামিমকে পাঠানো হবে, তার সাথে আমাদের কিছু সাইন করতে হবে। এখানে জঙ্গিরা ভুল করে বসলো। তারা তামিমকে না নিয়ে খাদ্য দিয়ে আসতে বলল। সাগর ভেতরে ঢুকে খাদ্য দিয়ে আসলো। স্যার, এতে কোনো কাজ হবে? যদি কিছু হয়ে যায়? কিছুই হবে না। আপনার পুলিশ দিয়ে এখানকার লোকজনকে নিরাপদে অন্য জায়গায় পাঠিয়ে দেন। ওকে স্যার, আমি এক্ষুনি বলছি সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। সাগর ফোন দিচ্ছে কিন্তু কেউ ফোন ধরছে না। সাগর বুলেট জ্যাকেট পরে কয়েকজন সেনাবাহিনী নিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢুকলো, কিন্তু বাইরে 2 জন পাহারা দিচ্ছে। সাগর পিস্তলে সাইলেন্সার লাগিয়ে 2 জনকে গুলি করলো। 2 জন সেনা সদস্য দৌড়ে তাদের মুখ চেপে ধরে লুকিয়ে ফেললো। সাগর কলেজ ভবনের ভেতরে ঢুকে রুমের জানালায় দেখলো সবাই পানি খেয়ে পড়ে আছে। অফিসার, দরজা ভেঙে ভিতরে চলো, আর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করে আসতে বললেন। এক সেনা অফিসার দরজা ভেঙে ফেললো। সাগর ভেতরে ঢুকলো, সবাই মাটিতে শুয়ে আছে। তার বুদ্ধিতে কাজ হয়েছে। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স আসলো কলেজের ভেতরে। সবাইকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে ভর্তি করানো হলো। সাবাস, আমি তোমার কাছে থেকে এমন কিছুই আশা করেছিলাম, তা তুমি করিয়ে দেখালে। জঙ্গিদের জীবিত ধরা গেল। স্যার, আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। সাগর দেরি না করে হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কিছু কথা বলে জানতে পারলো সবার জ্ঞান আসবে সকালে। এখন সবাই ঘুমিয়ে আছে। সাগর হাসপাতালে জোরদার করে নিরাপত্তা বাড়িয়ে দিয়ে নিজের বাড়িতে চলে এলো। তুই বাবা বাড়িতে এসেছিস? আমাদের খুব ভয় করছিল, বাইরে গোলাগুলি হচ্ছিল। পরে জঙ্গিদের জীবিত ধরতে সক্ষম হয় তোদের সেনারা। তারা আমাদের এখনো নিরাপত্তা দিয়েছে। ভয় বলে কোনো শব্দ নেই। আমি জানতাম আমার বাড়িতে হামলা হতে পারে, তাই সেনা পাঠিয়েছিলাম। এখন সবার অবস্থা কেমন? রাফিয়া ঠিক আছে তো? আর জঙ্গিদের কি অবস্থা? সবাইকে পানির বোতলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম। এখন সবাই হাসপাতালে ভর্তি আছে। তাদের ঘুম ভাঙতে সকাল হয়ে যাবে। বাবা, তোর শরীর অনেক ক্লান্ত, তুই ফ্রেশ হয়ে খেতে আয়। আমরা দুপুর থেকে কিছু খাইনি। সাগর রুমে এসে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এসে এক সেনাকে টাকা দিল, তারা যেন সবাই খাবার খেয়ে নেয়। সাগর ভেতরে ঢুকে খাওয়ার টেবিলে খেতে বসলো। ওর আম্মু সবাইকে ভাত তরকারি বেড়ে দিচ্ছে। সাগর খেতে শুরু করলো, কেননা তার খুব ক্ষুধা পেয়েছে। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে রুম থেকে বের হলো। ভাইয়া, তুই এই রাতে এখন কোথায় যাচ্ছিস? আমার ভয় করছে। তোকে কোথাও যেতে হবে না। ভয় কেটে গেছে। আমি হাসপাতালে যাচ্ছি, সারা রাত ওখানে থাকবো। বাইরে সেনা মোতায়েন করা আছে, কিছু হলেই আমার কাছে ফোন দিবি। সাগর বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসলো। এসে দেখে রাফির আব্বু আম্মু এসে বসে আছে রাফির পাশে। এদিকে সবার অভিভাবক রয়েছে সবার পাশে। সেনাপ্রধান আর সাগরের স্যার হেডকোয়ার্টার চলে গেছে। এখন সব দায়িত্ব সাগরের উপর। সাগর রাফির পাশে একটা চেয়ার টেনে বসলো। তখন রিয়ার আব্বু আসলো।
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ছেলে মেয়েকে সুস্থভাবে উদ্ধার করেছেন। হাসপাতালে সেনাবাহিনী ছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে, জঙ্গিদের আলাদা রুমে রাখা হয়েছে। ওকে, আমার কর্তব্য দেশের মানুষকে বাঁচানোর, আমি তাই করছি। এতে ধন্যবাদের কিছু নেই, শুধু আমার দায়িত্ব পালন করছি। রিয়ার অবস্থা কেমন এখন? স্যার, আমার মেয়ের অবস্থা ভালো, তবুও আপনার সেনাদের ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। সাগর চেয়ার থেকে উঠে রিয়ার আব্বুর সাথে কিছু কথা বললে রিয়াকে দেখে আবার চেয়ারে বসে পড়ল। সাগর ভাবছে জঙ্গিগুলো কিভাবে সন্ধান পেল তাদের। তখন সাগর ফোন বের করে ফেসবুক অ্যাকাউন্ট ঢুকে চেক করে দেখে সাগরের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। সাগর সাথে সাথে সব জায়গায় লক করে নিল। পরের দিন সকালে সবার ঘুম ভাঙলো। আমি তো ভেবেছিলাম আমরা হয়তো জীবিত হয়ে ফিরবো না, কেননা জঙ্গলিগুলো আমাদের সাথে খারাপ ব্যবহার করছিল। তুই যখন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিলি তখন বিরিয়ানি আমাকে প্রথমে খাওয়ায়, কিন্তু আমার কিছু হয়নি। তারপর সবাই খেতে শুরু করে, যখন সবাই পানি খায় তখন সবাই পড়ে যায়। আমি আমার চোখে ঝাপসা দেখতে শুরু করলাম, হঠাৎ ঘুমিয়ে পড়লাম। এই জন্যই পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। বোতলে চিপি সিল মেরে দেওয়া হয়েছিল যাতে বুঝতে না পারে। সাগর রাফির কাছ থেকে উঠে সবাইকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। হ্যাঁ, এখন সবাই সুস্থ আছে। সব শেষে সাগর রিয়াকে দেখতে এলো। রিয়া সাগরকে দেখে আর ঠিক রাখতে পারলো না নিজেকে, সাগরকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। রিয়ার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রিয়া সাগরকে জড়িয়ে ধরলো, এটা দেখেই সবাই অবাক হয়ে গেল। রিয়া কেটে কেটে বলতে শুরু করলো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি যে আমার আশেপাশে আছো। কান্নাকাটি বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার পাশে আছি, কিন্তু খুঁজে পাবে না। আমি তোমাকে ভালো করে বুঝতে পারিনি। সত্যি আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমার কাছে ছিলে, তবুও না। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সাগর আর রিয়ার এমন আচরণ দেখে রিয়ার আব্বু অবাক হয়েছে, আবার অনেক খুশিও হয়েছে, কেননা সে জামাই পেয়ে গেল, তার চেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার। স্যার, আমি আপনাদের কথা কিছুই বলতে পারছি না। আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমরা কিছুটা বুঝতে পারতাম। রিয়া সাগরকে ছেড়ে দিয়ে তার বাবা মাকে সবকিছু খুলে বলল। রিয়া সাগরকে অনেক ভালোবাসে এবং কলেজের প্রথম দিন থেকে কিছুটা কাহিনী বলল। তবে সাগর তার আব্বুকে ঘুষখোর বলেছিল এটা বলেনি। রিয়া, তুই এটা ঠিক করিসনি। তুই যে কমিশনারের মেয়ে বলে সবাইকে ভয় দেখাতিস, এটা একটা অপরাধ। আইনের চোখে সবাই সমান। তোর এই অহংকারের জন্য অনেক ছেলে মেয়ে তারা সাহস করে কথা বলতে পারতো না। আমার এখন ভাবতেই লজ্জা করছে তুই আমার মেয়ে। সরি আব্বু, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার জন্য কলেজের সবাই কেউ আমার দিকে তাকিয়েও দেখতে পারতো না। প্লিজ আব্বু, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিতে পারি, তবে সবার সাথে এখন থেকে ভালোভাবে কথা বলতে হবে। মনে রাখবি, অহংকারই হচ্ছে ধ্বংসের মূল। আচ্ছা, আমি অনেক আগে থেকে পরিবর্তন হয়ে গেছি, এখন সবার সাথে হাসি মুখে কথা বলি। স্যার, আমরা চাই আপনি আমাদের মেয়েকে গ্রহণ করুন। আপনার আব্বু আম্মুকে যদি আমাদের বাড়িতে পাঠিয়ে দিতেন বিয়ের জন্য। আপনাদের কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক সময়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। এখন আপনারা রিয়াকে বাড়িতে নিয়ে যান। হাসপাতালে থাকলে রিয়া অসুস্থ হয়ে পড়বে। এখানে নিরাপদ নয় যতক্ষণ না জঙ্গিগুলোকে কারাগারে পাঠানো হচ্ছে। ওকে স্যার, জঙ্গিগুলোকে আমাদের পুলিশের কারাগারে রাখবেন না, আপনাদের কারাগারে। এটা আমাদের মামলা, তাই আমাদের কারাগারে থাকবে। জঙ্গিগুলোকে আদালতে হাজির করা হবে। আপনারা তাড়াতাড়ি বাড়িতে চলে যান। রিয়ার আব্বু রিয়াকে নিয়ে বাড়িতে রওনা দিল। সাগর রাফিকে সহ রিয়ার বান্ধবীদের নিরাপত্তা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। তারপর জঙ্গিদের সাথে দেখা করতে গেল। অফিসার, ভালো কিছু করিস না, এর ফল তোকে ভোগ করতে হবে। আমাদের ছাড়ানোর জন্য সারা দেশে বোমা হামলা হবে, তার দায়ী থাকবি তুই। ও আইসি, তোরা কি ভাবছিস তোদেরকে আমি ছেড়ে দিব? তোদের সব সদস্য আমাকে যে ট্র্যাক করেছিলি তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এটা আমাদের একটা দল মাত্র, সারা দেশ ছড়িয়ে আছে আমাদের সংগঠন, আর আমাদের কাজ বোমা হামলা করে মানুষকে হত্যা করা, মাদকদ্রব্য দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়া। তোরা দেশটাকে কি পেয়েছিস? তোদের তো এটাই জন্মভূমি। এটা আমার দেশ নয়, বুঝলি?
আর আমাদের মূল উদ্দেশ্য কি কাউকে বলবো না নাকি? মরে গেলে বলবো না। তোদের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম বিভাগ দখল করা, কারণ তোরা মনে করিস চট্টগ্রাম বিভাগ তোদের দেশের অংশ। আর ইকবালের আসল পরিচয় হচ্ছে শশী। এই, তুই এসব জানি কেমন করে? তুই ভুলে গেছিস তোদের কিছু সদস্য গ্রেপ্তার করা হয়েছে। তোদের কম্পিউটার থেকে সকল তথ্য পেয়েছি। তাতে আমাদের কিছুই করতে পারবে না। তোদের এই চট্টগ্রাম বিভাগ আমার দখল করে নিব। সাহস থাকলে দখল করে দেখাস। তোদের এখন কারাগারে পাঠানো হবে। সাগর জঙ্গিগুলোকে সেনাবাহিনীর গাড়িতে তুলে কারাগারের পথে রওনা দিল। কিছু দূর আসার পর ফাঁকা জায়গায় গাড়ি রাখলো, তারপর ওদের গাড়ি থেকে বের করলো। অফিসার, এখানে গাড়ি রেখে এই ফাঁকা জায়গায় নিয়ে আসলি কেন রে? তোরা ভাবলি কি করে তোদের কারাগারে রেখে দেশের টাকায় তোদের খাওয়াবো? তোরা এই দেশকে ধ্বংস করতে চাস, আমি তা হতে দিব না। অফিসার, শুট আউট। সেনাবাহিনীর সদস্যরা সাগরের অনুমতি পেয়ে সবাইকে শুট করে দিল। তারপর লাশগুলোকে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পাঠিয়ে দিল। সাগরের বড় স্যার অর্ডার ছিল কেউ যেন বাঁচতে না পারে। সাগর নিজের গাড়ি নিয়ে বাড়িতে এসে সেনাবাহিনীকে কোয়ার্টারে পাঠিয়ে দিল। বাবা, সে জঙ্গিগুলোকে কি করেছিস তোরা? রাফি এখন কেমন আছে? আমি তাদের শুট আউট করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এরা আমাদের দেশের শত্রু, এদের এই দেশে কোনো জায়গাই নেই। রাফি অনেক ভালো আছে, ওকে বাড়িতে নেওয়া হয়েছে। ভাইয়া, আমার ভাবি এখন কেমন আছে তার কথা বললি না যে বরং? সাগর এই কথা শুনে তার আম্মুর দিকে তাকিয়ে দেখে তার আম্মু সাগরের দিকে চোখ বড় বড় করে আছে। তবে তার আম্মু মনে মনে খুশি হয়েছে ছেলেকে বিয়ে দিতে হবে তাই ভেবে। বয়স পার হয়ে যাচ্ছে তো। নিশি, তোর ভাইয়া এখনো বিয়ে করেনি, তাহলে তোর ভাবি আসলো কি করে? ভাইয়ার সাথে পড়াশোনা করে, আর ভাবি হচ্ছে এই বিভাগের পুলিশ কমিশনারের মেয়ে। ভাবি না, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ রে, তুই আমাদের সাথে কিছু বলিস না কেন? বৌমার বাড়িতে আমরা কবে যাব? আমি বলতে চেয়েছিলাম কিন্তু নিশি বলে দিল। রিয়ার আব্বু তোমাদের নিয়ে যেতে বলছে। তাহলে দেরি কেন? আজকেই যাব বৌমাকে দেখতে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়, সকালে মনে হচ্ছে কিছুই খাইস নাই। আমার অনেক ক্ষুধা লাগছে, সারা রাত ঘুমানো হয়নি। আমি যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। সাগর রুমে এসে ফ্রেশ হয়ে খেতে এলো। সকালে খাবার দুপুরে খাচ্ছে এখন। সবাই একসাথে খেতে শুরু করলো। সাগরের আব্বু তারপর বলল, শুনলাম আমাদেরকে না জানিয়ে তুই নাকি মেয়ে ঠিক করেছিস বিয়ে করার জন্য। একবার আমাদের জানালে না। ঠিক আছে, বাকি দায়িত্ব পালন করব। আজকে তোমাদের সাথে বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে নিশি বলল আম্মুকে। সাগর খাওয়া দাওয়া সেরে রুমে এসে ফেসবুক অন করলো। তখনই রিয়ার মেসেজ এলো, আমাদের বাড়িতে কবে আসবে? আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারছি না। আজ সন্ধ্যায় আব্বু আম্মু বলছে তোমাকে দেখতে যাবে। তারা নাকি শুভ কাজ তাড়াতাড়ি করতে না। সত্যি তোমরা আজ আমাদের বাড়িতে আসছো? তাহলে আমি এক্ষুনি আম্মুকে বলছি তোমরা আসছো। তোমার আব্বু আম্মুকে বলে দাও আমরা আসবো, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তুমি কি ভাবছো বলো দেখি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? তুমি পারবে না। সেনাবাহিনীতে একটা নিয়ম আছে, তাদের বিয়ের সেনাবাহিনী থেকে সময় দেওয়া হয়। এখনো আমার বিয়ের ডেট দেওয়া হয়নি। এই সমস্যা? আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি চিন্তা করো না। আবু বলেছে তুমি নাকি সারা রাত ঘুমাও নাই, এখন ঘুমিয়ে পড়ো, সন্ধ্যায় দেখা হবে। সাগর ফোন কেটে দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো। এইদিকে রিয়া তার আব্বু আম্মুকে বলল যে সাগরের বাড়িতে লোকজন আসবে। সাগরের বিকেলের দিকে ঘুম ভাঙলো রাফির থাপ্পড় মারার ফলে। এটা তুই কি করলি? আমাকে মারলি কেন? হারামি, তোকে আমি ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ ডাকার পর তুই কি করলি? দিলি আমাকে লাথি মেরে মেঝেতে ফেলে। উফ, আমার কোমর ভেঙে গেছে মনে হয়। ঠিক হয়েছে, আমাকে মারার আগে তুই শাস্তি পেয়ে গেছিস। হঠাৎ তুই এখানে কি করছিস? তুই তো কিছুই বলবি না আমার সাথে। আন্টি আমাকে ফোন করে বলল রিয়ার বাড়িতে যাবে, তাই আমি চলে এলাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি বাইরে গিয়ে আঙ্কেলের সাথে কথা বলছি। সাগর বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। তারপর সে রেডি হয়ে বের হলো। সাগর রুম থেকে বের হয়ে দেখে তার জন্য সবাই রেডি হয়ে বসে আছে। সবাই গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। তারপর কিছুক্ষণের মধ্যেই রিয়াদের বাড়িতে এসে পৌঁছালো গাড়ি। সবাই গাড়ি থেকে নেমে রাফি রিয়াদের বাড়িতে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর রিয়ার আম্মু দরজা খুললো।
আপনার বাইরে দাঁড়িয়েছেন কেন? আপনারা সবাই ভিতরে আসেন। সবাই ভেতরে ঢুকলো। নিশির আম্মু সবাইকে বসতে দিল আর কাজের মেয়েকে নাস্তা নিয়ে আসতে বলল। রিয়ার আব্বুকে দেখছি না, কমিশনার কি এখনো বাড়িতে আসে নাই? রিয়ার আব্বু অফিসে ছিল, আমি ফোন দিয়েছিলাম। উনি অফিস থেকে বের হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের বৌমাকে নিয়ে আসুন, আমরা আর সময় নষ্ট করতে চাই না, মানে আমাদের বৌমাকে দেখতে চাই। ঠিক আছে, আমি রিয়াকে নিয়ে আসছি। রিয়ার বান্ধবীরা ওকে সাজিয়ে দিচ্ছে। সাগর মনে মনে ভাবছে সাজানোর কি আছে, রিয়া দেখতে এমনিতেই সুন্দর। রিয়ার আম্মু রিয়াকে নিয়ে এলো, সাথে ওর বান্ধবীরা। সাগর রিয়াকে দেখে অবাক, কত সুন্দর লাগছে। তখনই রাফি সাগরের কানে কানে বলল, অমন করে দেখিস না, এখানে অনেকেই আছে, তুই শুধু নিজেরটাই চিন্তা করিস। আমাকে মিষ্টির সাথে লাইনটা করিয়ে দে না ভাই। আমি তোর কথা কিছুই বুঝলাম না। আচ্ছা, লাইনে মানে কি? আমি বলতে চাইছি মিষ্টির সাথে আমার প্রেমটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দে। রিয়ার ভয়ে আমি ওকে কিছুই বলতে পারিনি। শুনেছি মিষ্টিও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারে না। আচ্ছা, লাইন মানে কি? ঠিক আছে, আমি রিয়ার সাথে কথা বলে আমি তোর ব্যবস্থা করে দিব। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আমার তো অনেক পছন্দ হয়েছে। আমি চাই খুব তাড়াতাড়ি রিয়া আমাদের বাড়ির বউ হয়ে যাক। যা আপনারা বলবেন আমরা তাই করব। আমরা আপনাদের কোনো অমতে যাব না। রিয়া সবাইকে নিজের হাতে শরবত দিল। সবাই নাস্তা করতে শুরু করলো। তখনই রিয়ার আব্বু বাড়িতে এলো। সাগর ভাবছে কি করবে সে বিয়ের ব্যাপারে। আপনারা তো দেখলেন, আমার মেয়েকে এখানে বলুন, এদের বিয়ে কবে ঠিক করবে? তার আগে সাগর, তুই তোর স্যারকে ফোন করে বল যে তোর বাড়ি থেকে বিয়ে দিতে চাই। তোর আম্মু বলছিল তোর বিয়ের ডেট এখনো দেয়নি। সাগর মাথা নাড়িয়ে ফোন নিয়ে একপাশে এসে ফোন দিল সাগরের স্যারকে। তিনি বিয়ের অনুমতি দিলে তার সাথে আরো কিছুদিন ছুটি নিল, তবে তার সাথে একটা শর্ত জুড়ে দিল। শর্তটা হচ্ছে তার স্যারকে বিয়েতে দাওয়াত দিতে হবে। সাগরের স্যার বিয়ের অনুমতি দিয়েছে, তবুও তার স্যার বললেন সাগর যেন একটি আবেদন পাঠায়, তিনি তা মঞ্জুর করে দিবেন। সাগর আরো কিছু কথা বলে ফোন কেটে দিয়ে সোফায় এসে বসলো। তোর স্যার কি বললো? তিনি কি বিয়ের অনুমতি দিয়েছে না অনুমতি দেয় নাই? অনুমতি দিয়েছে, তবুও একটা আবেদন পাঠাতে হবে। দিন ঠিকঠাক করে বিয়ের আবেদন করতে হবে। ঠিক আছে, আমরা দিনকাল ঠিক করি, তারপর তুই আবেদন করিস। আব্বু, আমি সাগরের সাথে কিছু কথা বলতে চাই, এর মধ্যে তোমরা দিন ঠিকঠাক করো। সবাই অনুমতি দিল তাদের কথা বলার জন্য। সাগরের আম্মু সাগরকে একটা আংটি দিল। তিনি সাগরকে রিয়ার আঙ্গুলে পরিয়ে দিতে বললেন। সাগর আংটি পরিয়ে দিল। তারপর রিয়ার পেছন পেছন সাগর রিয়ার রুমে এলো। বাহ, তোমার রুমটা অনেক সুন্দর সাজানো গোছানো। আমার রুম অগোছালো, আম্মু শুধু বকে গোছানোর সময়। ঠিক আছে, আমি তো রুম এবার গুছিয়ে রাখবো। আচ্ছা, এখন বলো তো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ওকে বাব্বা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি না তোমাকে ভালোবাসি, আমার কাছে তোমার কোনো অভিযোগ নেই। তুমি বিয়ের পর সেনাবাহিনীতে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে কেমন করে ভুলতে পারি? আচ্ছা শোনো, মিষ্টি কি কাউকে ভালোবাসে? কেন বলো তো? আমার জানা মতে মিষ্টি একজনকে ভালোবাসে, কিন্তু আমার ভয়ে বলতে পারে না। আসলে হচ্ছে কি, রাফি মিষ্টিকে ভালোবাসে। তুমি যদি তাদেরকে প্রেম করিয়ে দাও তাহলে আমার পক্ষে ভালো হতো। ঠিক আছে, আমি মিষ্টির সাথে কথা বলে দেখবো মিষ্টি কি বলে। তোমার ফোন নাম্বার আমার কাছে নেই, আছে ফেসবুক আইডি। সাগর তার নিজের ফোন নাম্বার দিল। তারা দুজন রুম থেকে বের হয়ে শুনে 3 দিন পর তাদের বিয়ে ঠিক হয়েছে। সবাই মিষ্টি মুখ করলো। তারপর সাগররা বাড়িতে এলো। তুই রিয়াকে বলেছিস তো মিষ্টির সাথে প্রেম করিয়ে দিতে? আমার আর দেরি সহ্য হচ্ছে না, একটু তাড়াতাড়ি কিছু করার ব্যবস্থা কর। আমি রিয়ার সাথে কথা বলছি, তখন তুই চিন্তা করিস না, রিয়া নিজেই মিষ্টির সাথে কথা বলে তাকে জানাবে। ঠিক আছে, আমি মিষ্টির প্রেমের অপেক্ষায় থাকলাম। এখন বাড়িতে চলি, বাড়িতে কিছু কাজ আছে। রাফি বাড়িতে চলে গেল। সাগর রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসলো। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লো তারা। হঠাৎ সাগর ঘুমিয়ে পড়লো। সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুম। সকালে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ল্যাপটপ দিয়ে আবেদন করলো।
তখন ফোন বেজে উঠলো। সাগর ধরলো, গলার আওয়াজ শুনে বুঝতে পারলো কার ফোন। তুমি এখন কি করছো? তোমার নাম্বার থেকে অনেক কল এসেছিল, কিন্তু আমি ধরিনি। আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। সে আমি বুঝতে পারছিলাম, তার জন্য রাতে বেশি কল আর করিনি। চলো না আমরা দুজন একটু ঘুরে আসি। আজ বাদে 2 দিন পর আমাদের বিয়ে। লোকজন দেখলে অন্য কিছু বলবে। 2 দিন পর দেখা তো হবেই। সকালে জিমে গিয়ে নিশির সাথে দেখা হয়েছিল। তুমি নাকি তার উপর অত্যাচার করো। তুমি নাকি ওকে জোর করে জিমে ভর্তি করিয়ে দিয়েছো। নিশি এই কথা বলছে বুঝি? নিশিকে জিমে ভর্তি করে দিয়েছি, তার কারণ সারাদিন খেয়ে মোটু হয়ে গিয়েছিল। এখন জিম করে কিছুটা কমে গেছে। ও শোনো, আমি কিছু জানি না। তুমি এখনই আমার সাথে দেখা করবে। আবু বলল তোমাকে মার্কেট করে দিতে। আমি আর আমার বান্ধবীরা আসবো সিটি প্লাজায়। তুমি রাফিকে নিয়ে আসো। সাগর রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিল। রেডি হয়ে তারপর রাফির কাছে গেল। তুই এখন সেজে গুজে আমাদের কি করছিস? কোথায় যাবে? তোকে নিয়ে শপিং মলে যাব। রিয়া আমাকে নাকি শপিং করে দিবে, তাই তোকে নিয়ে যেতে বলছে। আমি যাব না। তোরা দুজন প্রেম করবি আর আমি কি দেখবো? বললাম মিষ্টির সাথে প্রেমটা করিয়ে দিতে, কিন্তু কিছুতেই কিছু করলি না। তোকে দিয়ে কিছু হবে না। রিয়া কি তোকে এমনি যেতে বলছে? রিয়ার সাথে ওর বান্ধবীরা আসছে, মিষ্টিও আসবে। তুই যখন যাবি না আমি চলে যাই। আমি কি বলছি যাব না? তুই আগে বলবি না মিষ্টি আসবে। 1 মিনিট বস, আমি এখনই রেডি হয়ে নিচ্ছি। রাফি তাড়াতাড়ি রেডি হয়ে নিল। সাগরের রাফি বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে শপিং মলে গেল। কিছুক্ষণ রিয়াদের খোঁজাখুঁজির পর রিয়াকে পেল। তোমাদের খুঁজতে খুঁজতে আমাদের পা শেষ হয়ে গেল। সারা শপিং মল খুঁজে এখন তোমাদেরকে পেয়েছি। আমার প্রথমেই বলা উচিত ছিল আমরা 3 তলায় থাকবো। কতটা কষ্ট হয়েছে না তোমার? সবাই মিলে শপিং মলে ঘুরে ঘুরে অনেক শপিং করলো। শপিং শেষ করতে করতে বিকাল হয়ে গেছে, কেননা মেয়েদের নিয়ে যে শপিং এ যাবে সেই জানে। সবাই মিলে একটা শপিং মলে এলো। তারপর সবার জন্য খাবার অর্ডার করলো সাগর। অনেক কিছু শপিং তো করা হলো, এত শপিং কি হবে বুঝলাম না। আমি একার জন্য শপিং করিনি, সবার জন্য কিছু কিছু শপিং করছি। এইসব বাদ দাও, এখন কথা হচ্ছে মিষ্টি কিছু বলতে চায়। আমি কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না। আমি একজনকে ভালোবাসি, কিন্তু কোনোদিন আমি সাহস করে বলতে পারি নাই। সে ব্যক্তিটা কে যে তুমি তাকে অনেক ভালোবাসো? আমরাও তাকে বুঝিয়ে বলবো। মিষ্টি তখন একটা ফুল বের করে রাফির সামনে হাঁটু গেড়ে বসলো আর মিষ্টি বলতে শুরু করলো, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ রাফি। কেন তোমাকে ভালোবাসতে পারবো না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু মিষ্টি। আজ যদি সাগর রিয়াকে তোমার সম্পর্কে কিছু না বলতো, তাহলে আমি কিছু জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো। আমি সাগরকে বলেছিলাম তোমাকে ভালোবাসি, রিয়ার সাথে কথা বলতে। আমি বলেছিলাম এখন তোদের প্রেম দেখাতে হবে না, অনেক আগে খাবার দিয়ে গেছে। তাড়াতাড়ি বসে খেয়ে নে, তাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। রাফি আর মিষ্টি পাশাপাশি বসে খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া সেরে সাগরের রাফি এদের বাড়িতে দিয়ে আসলো। সাগর নিজের বাড়িতে এলো। ভাইয়া, তোর হাতে শপিং ব্যাগ ভাবি শপিং করে দিয়েছে বুঝি? এই জন্য আমি সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। তোর ভাবি শপিং করে দিয়েছে। তুই সকালে জিম গিয়ে কি বলেছিস তোর ভাবিকে? আমি তোর উপর অত্যাচার করি? অত্যাচার করিস না তুই। তোর জন্য তো আমাকে ভারী ভারী জিনিস দিয়ে ব্যায়াম করতে হয়, তবে আগের চেয়ে অনেক চিকন হয়ে গেছি। দেখছিস তো তোর কত ভালোর জন্য আমি জিমে ভর্তি করিয়ে দিয়েছি। এখন তোকে কেউ মোটু বলতে পারবে না। সাগর রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই সাগর ঘুমিয়ে পড়লো। সাগর চাকরি থেকে বাড়িতে এসে শুধু ঘুমায়, কেননা তার কোনো কাজ নেই। সাগর সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলো। ছাদ থেকে সাগর দেখছে এক জায়গার মানুষ অন্য জায়গায় যাচ্ছে কিভাবে। তখনই রিয়ার ফোন এলো। কি করছো তুমি? এই তো ছাদে এসে চারদিকে সন্ধ্যার দৃশ্য উপভোগ করছি। আমার সন্ধ্যার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, তাই তো ছাদে এসে তোমার সাথে কথা বলছি। আমার আজ খুব ভালো লাগছে, আমরা দুজনকে এক করে দিলাম। আমারও। আমি অনেক ভুল করেছি নিজেকে কমিশনারের মেয়ে বলে। আসলে আমার বোঝা উচিত ছিল আমি মানুষ, সবার সাথে মিলেমিশে চলাচল করো।
এইসব চিন্তা ভাবনা বন্ধ করো। তুমি এখন থেকে অহংকার করবে না, দেখবে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। ওরা দুইজন অনেকক্ষণ ধরে কথা বলে ফোন কেটে দিল। সাগর নিজেই এসে সোফায় বসলো। তখন সাগরের আব্বু এলো। বিয়ের দিন তো বেশি দিন বাকি নাই, আমি কিছু কার্ড নিয়ে আসছি, তুই এইগুলো যাদের দাওয়াত দিবি তাদেরকে পাঠিয়ে দিস। আচ্ছা, আমাকে তো স্যারকে দাওয়াতের কার্ড দিতে হবে, তিনি অনেক করে বলল। আমি কার্ড বরং ডাক বিভাগ থেকে পাঠিয়ে দেই, আগামীকালের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে আই, আজ রাতের গাড়িতে দাওয়াতের কার্ড পৌঁছে যাবে। সাগর রাফিকে নিয়ে ডাক বিভাগে এসে কার্ড দিল। সাগরের পরিচয় পাওয়ার পর খুব তাড়াতাড়ি কাজ করে দিল, চট্টগ্রামের গাড়িতে কার্ড পাঠিয়ে দিল। এইদিকে শশী জঙ্গির কিছু বাহিনী একটু সুযোগ খুঁজছে সাগরের ক্ষতি করার। তুই এই মাসে বিয়ে না করতে পারতিস, তোর উপরে এখনো বিপদ যায়নি। আরে দূর, আমার আবার কিসের বিপদ? বিয়ের দিন তো সেনাবাহিনী মোতায়েন থাকবেই, তুই চিন্তা করিস না, আমার কিছু হবে না। জানিস না, আমার মন অন্যরকম বলছে, তুই সাবধানে থাকিস। তোর মনে নেই জঙ্গলিগুলো তোকে কি বলেছিল? আমার সবকিছু মনে আছে। এইসব সামান্য হুমকি ধামকি দিয়ে আমাকে কিছুই করতে পারবে না। এইসব বাদ দে, এখন তোকে আব্বু যেতে বলেছে। সাগরের রাফি দুইজন বাড়িতে এলো। সাগরের আব্বু রাফির উপর কিছু কাজ দেবে তার জন্য দেখেছে। রাফি সোফায় বসে আছে, তখন সাগরের আব্বু এলো এবং রাফিকে বলল, রাফি, বন্ধুর বিয়েতে তোমার তো কাজ থাকে, বাকি বন্ধুদের নিয়ে এসে বাড়ি সাজানোর দায়িত্ব তোমার। তুমি তো বিয়ের অনুষ্ঠানের আয়োজনের প্রধান। আমার তো একা সব কাজ সামলানো সম্ভব নয়। বাকিদের বলো হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে, তারা যেন রাগ না করে। তোকে কোনো চিন্তা করতে হবে না, সব কাজ আমরা করে দিব। আমি বাকিদের আসতে বলছি, তারা সবাই চলে আসবে, ওরা কিছু মনে করেনি। ঠিক আছে, তুমি কাজ করতে ব্যস্ত হয়ে যাও, আমি দেখি সাধারণ লোকজন আসলো কিনা। সাগরের আব্বু চলে গেল। রাফি কিছুক্ষণ বসার পর তাদের বন্ধুরা এলো। তারা একটু সাগরের উপর অভিমান করে আছে। সাগর ওদের একটু বুঝতে দিল না। বন্ধু তো গার্লফ্রেন্ড নয় যে বুঝবে না। সবাই কাজে লেগে পড়ে। তারপর সাগরের আম্মু আরো বলে দিয়েছে বিয়ে শেষ করে বাড়িতে ফিরতে পারবে না, তার আগে নয়। ভাইয়া, এদিকে আয় না, তোর সাথে আমার কথা আছে, খুব জরুরি। বল, কি এমন কথা যে সবার সামনে বলতে পারবি না? নিশ্চয়ই তোর অন্য কিছু মতলব আছে। আছেই তো, আমাকে টাকা দে, তোর বিয়েতে তো একটা খরচ আছে। আমার বিয়েতে আমার কাছ থেকে টাকা নিয়ে তুই বিয়েতে খরচ করবি? আমি টাকা দিব না, তুই আব্বুর কাছ থেকে নিস। নিশি রাগে গজগজ করছে। নিশি সুযোগ বুঝে সাগরের মানিব্যাগ বের করে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সাগরকে মানিব্যাগ ফেরত দিয়ে চলে গেল। সাগর মানিব্যাগ খুলে দেখে 5,000 টাকা ছিল, কিন্তু এখন একটাও নেই। সাগর মানিব্যাগ খুলে দেখে 5,000 টাকা ছিল, কিন্তু এখন একটাও নেই। রাফি সহ সাগরের বন্ধুরা মিলে বাড়ি সাজাতে ব্যস্ত। সাগরের রুমে একা থাকতে ভালো লাগছিল না, তাই বাইরে এসে দেখে। রাফি, তুই কি আমার বিয়ের আয়োজনে কাজ করতে আসছিস, না মিষ্টির সাথে ফোনে কথা বলতে? দুইটাই। বাড়িতে থাকলে আম্মুকে চুরি করে কথা বলতে হতো, আর এখানে লুকিয়ে কথা বলতে হবে না। বাহ, ভালো কাজ তো। আমার বিয়ের কাজ বন্ধ করে তুই কি না প্রেম করছিস? এখনই ফোন রাখ বলছি। তোর বিয়ের কাজ আটকাবে না, দেখছিস না আবি, নীল, তামিম কিভাবে কাজ করছে। রাত 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ যদি শেষ না হয় তোদেরকে আমি ধোলাই দিব। মনে রাখবি, যে পার্টি দেওয়ার জন্য টাকা চেয়েছিলি সেই টাকা দিব না। এই না না, আমি ফোন রাখছি, তুইও কথা বলিস না। অনেক দিন হলো পার্টি দেওয়া হয়নি, আমি কাজে হাত লাগাচ্ছি। আপনারা ভাবছেন মদ খাওয়ার পার্টি? না, এটা ভুল। রাফি সাগরের কাছ থেকে টাকা চেয়ে খাবারের সাথে বিরিয়ানি পার্টি দেবে। সাগর রুমে এসে রিয়াকে ফোন দিল। এখন কি করছো? এই তো বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি আর কফি খাচ্ছি। তুমি কি করছো এখন? এই তো আমি রুমে আছি। রাফিরা বাইরে সাজানোর কাজে ব্যস্ত, কোথায় কি রাখতে সেই কাজ করছে। ভালো তো, আমার শ্বশুর বাড়ি যদি ভালো করে না সাজাতে পারে তাহলে আমি রাফিকে কান ধরে আবার সাজিয়ে নেব। মিষ্টির সাথে কথা বলা বের করছি কাজ বন্ধ করে। তোমাকে কিছু বলা লাগবে না, আমি বলছি। সাজানো খারাপ হলে সব কয়টাকে ধুলাই করব, কাজে ফাঁকি দেওয়া চলবে না। সাগর রিয়ার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর ফোন রেখে দিল।
এইদিকে রাফিরা কাজ শেষ করলো। সাগর রুম থেকে বের হয়ে সোফায় এসে বসলো। তখন হারামিগুলো এলো। আমাদের টাকা দে, আমরা কেনাকাটা করে নিয়ে আসি। আজ অনেকদিন পর মাংস ঝোলসে খাবো। তোদেরকে নিয়ে আর পারি না। এই ধর টাকা, যা মাংস কিনে ছাদে আয়, সবাই ছাদে আড্ডা দিব। রাফিরা চলে গেল বাজারে, কিন্তু এখন মাংস পাবে কোথায় সেটাই ভাবার বিষয়। এদের উপরেও একটু একটু সন্দেহ হচ্ছে, তবুও চুপ করে দেখছে সাগর। সাগরের আম্মু এলো আর বলল, কি রে, অনেক রাত হয়ে গেছে, তোরা খাওয়া দাওয়া করবি না? তোর বন্ধুরা কোথায়? তাদের ডেকে নিয়ে আয়। আমরা খাবো না রাতে, আমাদের ছোট একটা পার্টি আছে, ওরা সবাই বাজারে গেছে। আজে বাজে জিনিস খেলে তোদের আজ সবকটাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব। ওসব কিছু না, মাংস ঝোলসে খাবো শুধু। ওরা টাকা নিয়ে গেছে মাংস আনতে। সাগরের আম্মু কিছু না বলে রান্নাঘরের ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাফিরা ফিরে এলো। সাগর ভালো করে খেয়াল করে দেখে ওদের কাছে 2টা রাজহাঁস চামড়া পরিষ্কার করে নিয়ে এসেছে। তারপর রান্নার জিনিসপত্র নিয়ে সবাই ছাদে এলো। তোরা কিন্তু আমাকে বেশি দিবি, আমি কিন্তু অনেক কাজ করছি, আজ যা খাবো না। হ্যাঁ রে, তোরা এত রাতে রাজহাঁস কোথায় পেলি? দেখে তো মনে হচ্ছে বাড়িতে পোষা হাঁস। মানে হয়েছে কি, থাক, তোর এসব জানতে হবে না। এত রাতে রাজহাঁস নিয়ে এসেছি, এটাই অনেক। আমি যা ভেবেছিলাম সেটা করছিস তোরা? ছি ছি, শেষ পর্যন্ত চুরি করে রাজহাঁস আনলি? লজ্জা হওয়া দরকার তোদের। ভুল হয়ে গেছে, এত রাতে মাংস না পেয়ে তামিমদের হাঁস নিয়ে এসেছে। তামিম তো বললো ওর আম্মু হাঁস বিক্রি করবে। তোরা আন্টিকে না জানিয়ে নিয়ে চলে আসলি? ঠিক আছে, টাকা আন্টির কাছে দিয়ে আসবি। তামিমের কাছে দিলে শালা মেরে দিবে টাকাটা। সবাই মিলে কাজ করতে শুরু করলো। হাঁস দুটো 6 কেজি হবে। এত মাংস খাবে কি করে সেই কথা ভাবছে সাগর। আবির আর নীল মাংস ঝলসাতে শুরু করলো। রিয়া ফোন করেছে, তাই সাগর কথা বলছে এখন। কি ব্যাপার, এত রাতে ঘুমাননি কেন? নাকি আমার কথা মনে পড়ছে? আর বলো না, হারামিগুলো টাকা নিয়ে গিয়ে মাংস পাইনি বলে তামিমের বাড়িতে থেকে রাজহাঁস চুরি করে নিয়ে এসেছে। সে কি কথা, তোমরা শেষ পর্যন্ত চুরি করলে? তাই হাঁস? আমার বর নাকি হাঁস চোর? জি না, আমি চুরি করিনি। তামিমের আম্মু হাঁস বিক্রি করবে বলছিল, তাই নিয়ে এসেছে আন্টিকে না বলে। তাহলে একবার ভাবো, আগামীকাল সকালে হাঁসের ঘর খুলে যদি হাঁস নেই দেখে, তখন কি হবে? কি আর হবে, আন্টি কান্নাকাটি শুরু করবে। হাঁস চুরি হয়ে গেছে ভেবে পাড়া এক জায়গায় করবে। ও আচ্ছা, শোনো না, চলো আমরা আগামীকাল কোথায় দেখা করি, শুধু তুমি আর আমি থাকবো। ঠিক আছে, কোথায় দেখা করবে বলো তাড়াতাড়ি। পৌর পার্কে দেখা করব। পৌর পার্ক আমার অনেক ভালো লাগে। কিন্তু পৌর পার্ক তো আমার বাড়ির পাশে, লোকজন দেখলে তখন কি হবে বলো তো? কি আর হবে, বলবে বিয়ের আগে 2 জন পার্কে দেখা করতে এসেছি। তাহলে কোথায় যাওয়া যায়? আচ্ছা, ক্যান্টনমেন্টের খড়বনে দেখা করি। সেখানে তো আরো বড় সমস্যা। সেই দিনের পর থেকে এখানে সবাই আমাকে চেনে, তবুও যাওয়া যায় কেননা এটি একটু পিছনে। ঠিক আছে, ওই কথা রইলো। আমরা আগামীকাল সকাল 10টায় দেখা করছি। বাই বাই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। সাগর বাই বলে ফোন কেটে দিয়ে রান্নার দিকে এলো। এসে দেখে রান্না শেষ হয়ে গেছে, এখন পিস পিস করে কাটছে খাওয়ার জন্য। এই তোরা সব মাংস সমান করে ভাগ করে দিস, কেউ যেন বলতে না পারে। আর শোন, আন্টি যদি সকালে উঠে হাঁস না পেয়ে কান্নাকাটি শুরু করে তখন কি হবে? আরে কোনো সমস্যা হবে না, আমরাও তো বোকা নই। আমরা একটা চিঠি লিখে আসছি, আন্টি আগে সন্দেহ করবে তামিমকে। তামিমকে সন্দেহ করবে কেন? তামিম এসব কাজ করে? হ্যাঁ রে তামিম, তুই এসব কাজ করছিস নাকি? দোষ না বলিস না, তুই থাকিস চাকরি নিয়ে বাইরে আর আমরা বেকার। একদিন আম্মুকে না বলে সবাই মিলে হাত চুরি করে খেয়েছিলাম। সেদিন আম্মু কিভাবে যে বুঝতে পেরেছিল কে জানে। আমি বাড়িতে যাওয়ার সে কি ধোলাইটা না করলো, শেষ পর্যন্ত আব্বু এসে কয়েকটা চর থাপ্পড় মারলো। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। তোকে কে চুরি করে খেতে বলেছিল? এখন এসব বাদ দিয়ে খেতে শুরু কর। সবাই মিলে খেতে শুরু করলো। ভালো হয়েছে মাংসটা।
রাফি সুযোগ বুঝে সাগরের প্লেট থেকে মাংস নিয়ে খাচ্ছে। সাগর যখন বুঝতে পারে তখন অন্য পাশে চলে যায়। এই আমার ভাগে কম পড়েছে, তোর আমাকে কম দিয়েছিস কেন? মিথ্যা কথা, সবাইকে সমান ভাগে ভাগ করে নিয়েছি। হারামি, তুই তো আমার ভাগের মাংস তুলে নিয়ে খাচ্ছিলি। তোর পেট না গুদাম ঘর বলতো, খালি খেয়ে যাচ্ছিস। সবাই হাসতে শুরু করলো। রাফি চুপচাপ খেতে শুরু করলো। তারপর কেননা বন্ধুদের মাঝে লজ্জা থাকে না। সবাই খাওয়া শেষ করে কোমল পানীয় খেয়ে ছাদেই শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়লো। সকালে সূর্যের আলোয় সবার ঘুম ভাঙলো। সাগর রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এক এক করে সাগরের সব বন্ধুরা রুমে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিল। সাগরের সাথে তারপর সবাই নাস্তা খেতে আসলো। তোমাদের কাজ ঠিকমতো হচ্ছে তো? কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি কাজ দেখিয়ে দিব। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বিয়ের বাকি একদিন, আজকের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। আগামীকাল গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানে অনেক অতিথিরা আসবে, তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতে হবে। দেখবে কেউ যেন খারাপ বলতে না পারে। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় সবকিছু দেখে নিব। আপনি শুধু টাকা দিবেন খরচের জন্য। সবাই নাস্তা শেষ করে কাজে লেগে পড়লো। এইদিকে সাগর বাড়ি থেকে কিভাবে বের হবে ভেবেই পাচ্ছে না। তার বন্ধুরাও বাড়িতে আছে, কি বলে বের হবে এখন ভাবছে সে। সাগর একটা সুযোগ বুঝে বাড়ি থেকে বের হয়ে ঘর বনে এলো। এসে দেখে রিয়া বসে আছে। তোমার এখন আসার সময় হলো? আমি কখন থেকে বসে আছি। আমার কিন্তু অনেক রাগ হচ্ছিল তোমার উপর। রাগ করার কি আছে? বাড়ি থেকে চুরি করে বের হয়েছি। কেউ যদি জানতে পারতো আমি তোমার সাথে দেখা করতে আসছি, দেখা করতে আসতে দিত না। সবাই বলতো বিয়ের পর দেখা করবি। সেটাই তো বড় সমস্যা। আমি তো চুরি করে আসছি। আমি যে এখানে আসছি কেউ জানে না। রিয়া সাগরের হাত ধরে হাঁটতে শুরু করলো। তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করতে শুরু করেছে এখন। একদিন পর তাদের বিয়ে, তবুও তারা কেউ কাউকে না দেখে থাকতে পারছে না। আমি যখন সেনাবাহিনীতে চলে যাব তখন তুমি কি আমাকে ভুলে যাবে? তোমাকে ভুলে যাব কেন? আমিও তোমার সাথে যাব। তোমাকে ছাড়ার প্রশ্নই ওঠে না। তোমাদের সেনাবাহিনীতে যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো আলাদা থাকার ব্যবস্থা আছে। আছে। সেনাবাহিনী এরিয়ার মধ্যে থাকার ব্যবস্থা আছে। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। আমার ইচ্ছা ছিল যে সেনাবাহিনীর অঞ্চল পরিদর্শন করব। ভাবতে পারছি না তোমার জন্য তা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। খুবই ভালো। কে জানতো আমরা বিয়ে করব? আল্লাহ আমাদেরকে এক করে দিয়েছে। আমাদের উচিত তার প্রতিটা জিনিসের উপর সন্তুষ্ট থাকা। চলো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের দিকে ঘুরে আসি। সেটা তো অনেক পথ, তবে তুমি পাশে থাকলে দূরের পথ মনে হয় কাছে পথ। তারা দুইজন হাঁটতে শুরু করলো। রাস্তাটি অনেক নেড়ে ফেলে, কেননা এটি সেনাবাহিনীদের অঞ্চল। অপরদিকে জঙ্গিগুলো চিন্তা ভাবনা করেছে তারা তাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিবে, আর তার জন্য তারা তৈরিও হচ্ছে। তারা সাগরের বিয়ের দিন হঠাৎ করে হামলা চালাবে প্ল্যান করলো। আমি আর হাঁটতে পারছি না, চলো আমরা ফিরে যাই, বাড়িতে চিন্তা করবে। এইটুকু হেঁটে কষ্ট হয়ে গেল? তাহলে বুঝো আমাদের কত হাঁটতে হয়। চলে তো এসেছি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কিছু খাওয়া যাক। ঠিক আছে চলো। আমার পায়ে অনেক ব্যথা করছে, তবুও হাঁটছি। কিন্তু আমি বুঝতে পারছি তুমি আমার কোলে উঠতে চাও, কিন্তু এটা সেনাবাহিনীর অঞ্চল, এখানে এসব করা যাবে না। একটু কষ্ট করে কিছুটা পথ চলো। তারা দুইজন হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে এলো। কিছু খাবার অর্ডার দিয়ে বসে আছে। তার কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। সাগর আর রিয়া দুজন খেতে শুরু করলো। তারপর খাবার শেষ করে বিল পরিশোধ করে একটা রিকশায় নিয়ে বাড়ি চলে এলো। তবে সাগর বাড়িতে আসার আগে রিয়াকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসেছে। সাগর রিয়াকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে এলো। ততক্ষণে দুপুর হয়ে গেছে। সাগর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর তার বন্ধুদের সাথে খেতে বসলো। সকালে কোথায় গিয়েছিলি তুই? তোকে ফোনেই পাওয়া যায়নি। আমার একটা কাজ পড়ে গিয়েছিল, সেটা করতে গিয়েছিলাম। আমার ফোন বন্ধ ছিল। আমি বুঝি, আমাকে বোঝাতে হবে না। তুই যে কোন কাজে গিয়েছিলি সেটা আমার অজানা নেই। এই তুই চুপ থাক, আমি বলছি না কাজে গিয়েছিলাম। তোর এত বোঝার দরকার নেই।
মোটু কোথাকার। কি বললি তুই? আমি মোটু? তোর কি চোখ আকাশে নাকি? দেখিস না আমি কতটা ফিট? এই তোরা মুখ বন্ধ করে খেয়ে নে, এখন অনেক কাজ পড়ে আছে। এখন আর কাজ করব না, বিকেলের দিকে সবাই মিলে কাজ করব। সকাল থেকে অনেক কাজ করছি, একটু বিশ্রাম না নিলে হবে না। সাগর খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ওর বন্ধুরাও ওর রুমে এসে শুয়ে পড়লো, কেউ মেঝেতে, কেউ বা সোফায় বা ব্যাডে। এইদিকে রিয়া ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু সাগর ধরতে পারছে না। সাগর মেসেজ করতে শুরু করলো। তারপর আমি ফোন ধরতে পারবো না, হারামিগুলো আমার রুমে এসে শুয়ে পড়ছে, এদের জন্য কথা বলতে পারবো না। সমস্যা নেই, আমরা বরং মেসেজে কথা বলি। বাড়িতে কেউ কি সন্দেহ করছিল? সন্দেহ করার মানুষ তো একটাই আছে, নিশি সন্দেহ করছিল। আমি কথার মধ্যে কথা ঘুরিয়ে দিয়েছি। আমার কেউ সন্দেহ করেনি, তাই আমি বলছি মিষ্টিদের বাড়িতে গিয়েছিলাম, আর একদিন বাকি। কেউ জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে? বিয়ের পর কেউ জিজ্ঞাসা করবে না তার স্বামীর সাথে কোথায় গিয়েছিলে? সাগর আর রিয়া কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিল। সাগর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। বিকেলে রাফিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই কাজে লেগে পড়লো। এইদিকে সাগর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সন্ধ্যায় সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে বাড়ি প্রায় সাজানো শেষ। তোর এখন ঘুম ভাঙলো? তুই কি সারাদিন বিড়ালের মতন ঘুমাস? যখন দেখি তখনই ঘুমাস নাক ডেকে। আমার বিয়েতে আমার কি কাজ আছে? তুইও তো সারাদিন ঘুম আর খাওয়া ছাড়া কিছুই করিস না। তুই কিন্তু আমাকে শুধু শুধু রাগ ধরাচ্ছিস। সবসময় আমার সাথে ঝগড়া করতে তোর ভালো লাগে। তুই তো সবসময় আমার সাথে ঝগড়া করিস, তোর সাথে এখন ঝগড়া করার সময় নেই। তুই তাড়াতাড়ি যা, আম্মু ডাকছে। সাগর মিথ্যে কথা বলে নিশিকে ওর আম্মুর কাছে পাঠিয়ে দিল, না হলে এখন ওরা দুজন মারামারি শুরু করবে। যাই হোক, সাগর ঘুরে ঘুরে বাড়ি দেখতে শুরু করলো। বাড়ির পেছনে এসে দেখে রাফিরা লাইটিং মিস্ত্রিকে কাজ দেখিয়ে দিচ্ছে। দেখ তো তোর বিয়ের লাইটিং কেমন হচ্ছে। আর শোন, আমাদের কিন্তু কোনো দোষ দিতে পারবি না। তোদের মতো তোরা কাজ চালিয়ে যা, আমি তোদের কিছুই বলবো না। লাইটিং যেন কোনো জায়গা থেকে বন্ধ না হয়ে যায়। কোনো জায়গা থেকে লাইট অফ, লাইটিং এর টাকা দেয়া হবে না। তবে তুই একটু লাইটিং দেখ কেমন হচ্ছে। তোরা কাজ চালিয়ে যা, আমার দেখা লাগবে না। কাজ শেষ করে তোরা খেতে আসিস। সাগর চারদিকে ভালো করে ঘোরাঘুরি করে দেখলো। রাতের খাওয়ার জন্য টেবিলে এসে বসলো। তারপর ওর বন্ধুরাও এসে খেতে বসলো। ওর আম্মু সবাইকে খেতে দিল। সাগর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লো। বাকিরা বেশ কিছুক্ষণ পর এসে শুয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাগর ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিল। সাগর, আজ তুই বাড়ি থেকে কোথাও বের হবি না। তোর বাইরে কোনো কাজ থাকলে আমাকে বলবি, আমি এনে দেবো। আব্বু, বাইরে তো একটু যাওয়া লাগবে। তামিম, রাফি, নীল সবাইকে নাকি পাঞ্জাবি দিতে হবে। ঠিক আছে তামিম, শোনো, সবাই মার্কেটে গিয়ে তোমাদের কি লাগবে তাই নিয়ে আসবে। জি আঙ্কেল, কিন্তু আমাদের টাকা কে দিবে? এই নাও টাকা, তোমরা সাগরকে নিয়ে গিয়ে শপিং করে নিয়ে আসো। আর আসার সময় সাগরকে নাপিতের কাছে নিয়ে যাবে। জি আঙ্কেল, নিয়ে যাব। তাহলে আমরা এখনই সবাই বেরিয়ে পড়ছি। সাগরকে ওর বন্ধুরা শপিং করতে বললো। শপিং মলে এসে ঘুরে ঘুরে সবাই একই রকমের পাঞ্জাবি কিনলো। তবে সাগরেরটা অন্যরকম ছিল। রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে নাপিতের দোকানে গেল। ভাই, ভালো করে চুলদাড়ি কেটে দিবেন, আগামীকাল কিন্তু আমাদের বন্ধুর বিয়ে। মামা, যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু আমরা টাকা দিব না, বুঝে শুনে চুল দাড়ি কাটবেন। নাপিত ওদের কথা শুনে হতবাক হয়ে গেছে। নাপিত নিজের মতো করে সাগরের চুল দাড়ি কেটে দিল। নাপিতের দোকান থেকে সবাই বাড়িতে ফিরে আসলো। তারপর সাগর ভালো করে গোসল করে খেতে এলো। আজ তোর গায়ে হলুদ অনুষ্ঠান, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। আমাকে বলছো কেন? আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়ন ব্যবস্থা করতে হবে, তা না করে আমাকে কেন বলছো? তোকে বলবে না তো কাকে বলবে? আজ তোর গায়ে হলুদ অনুষ্ঠান, তোমরা কি মিষ্টি কি অর্ডার করেছিলে? আমরা মিষ্টি অর্ডার করেছিলাম, সাথে কিছু নাস্তা বিকেলের দিকে পাশের দোকান থেকে নিয়ে আসবো। শোনো, অতিথিদের ভালোভাবে আপ্যায়ন করবে, কেউ যেন খারাপ বলতে না পারে। বউ ভাতের দিন তোমাদের কোনো কাজ করা লাগবে না। বাইরে থেকে লোকজন আসবে, তোমরা শুধু দেখবে আপ্যায়ন কেমন হচ্ছে। সাগর খাওয়া দাওয়া শেষ করে ছাদে এলো রিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু ফোনে পেল না। সাগর হতাশ হয়ে রুমে এসে শুয়ে পড়লো। সন্ধ্যার দিকে লোকজনের শব্দে সাগরের ঘুম ভেঙে যায়। সাগর ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে এসে দেখে রিয়াদের বাড়ি থেকে লোকজন এসেছে। সাগর, তোর শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে তোর গায়ে হলুদ অনুষ্ঠানে।
তারা গায়ে হলুদ দিয়ে চলে যাবে। আজ তোর খবর আছে, এত হলুদ মাখিয়ে দেব গোসল করার সময় উঠাতে কষ্ট হয়ে যাবে। আজ তোকে কিছু বলবো না, আজ তোর যা ইচ্ছা তাই করে বেড়া। তাহলে আমাকে টাকা দে, আমি বাজি কিনে আনবো আর বাজি ফাটাবো। টাকা দে না। খালি টাকা আর টাকা, তুই কি টাকা ছাড়া কিছুই বুঝিস না? এই ধর তোর টাকা, তোর যা ইচ্ছা তাই কর। সাগর একটা চেয়ারে এসে বসলো। প্রথমে সাগরের আম্মু গায়ে হলুদ লাগিয়ে দিল, তারপর নিশি এক এক করে সবাই গায়ে হলুদ মাখিয়ে দিল সাগরের। তারপর সাগরের বন্ধুদের একই অবস্থা, তবে ওরাও ছাড় দেয়নি। রিয়ার বান্ধবীদের অবস্থা একেবারে খারাপ করে ছাড়ে। গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে সাগর গোসল করে রুমে গেল বিশ্রাম নিতে। তখনই রিয়ার ফোন এলো। কি করছো তুমি? সারাদিন তোমার সাথে কথা বলতে পারিনি। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম কিন্তু তুমি ফোন ধরো নাই। আগামীকাল আমাদের বিয়ে, সবাই আমাদেরকে নিয়ে ব্যস্ত। তোমার পিক দেখলাম, এত গায়ে হলুদ মাখিয়েছে, তোমাকে চিনতে পারছি না। আমার বদমাশ বান্ধবীরা যে কি অবস্থা করেছে তোমাকে। ওরা আমাকে হলুদ বেশি মাখিয়ে দিয়েছে। তাহলে আমাদের আগামীকাল দেখা হচ্ছে বললো। দেখা হবে কেন? তুমি বুঝি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে না? শোনো, আমি এখন ফোন রাখছি, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা যাও, আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমি ওখানে যাচ্ছি। সাগর রিয়ার ফোন কেটে দিয়ে বাইরে এলো। সাগর চেয়ার টেনে বসলো আর অনুষ্ঠান দেখতে শুরু করলো। কিন্তু সাগর জানতে পারছে না তার জীবন আগামীকাল কি হতে যাচ্ছে। অনুষ্ঠান শেষ করে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। বাইরে এসে দেখে লোকজনে ভরে গেছে সারা বাড়ি। সাগর খেয়াল করে দেখলো তার স্যারও এসেছে। সাগর স্যারকে সালাম দিল। শোনো, আমি তোমার নিরাপত্তার জন্য কয়েকজন সেনাবাহিনী মোতায়েন করেছি। আশা করি সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। ওকে স্যার, আপনি যখন বলছেন তাহলে সবকিছু নিরাপদ থাকবে। আমি আজ থাকতে পারছি না, আজ আমাদের একটা মিটিং আছে। অবশ্যই আমি আগামীকাল বৌভাতে হাজির হব। ওকে স্যার, আগামীকাল কিন্তু মিস করবেন না, ভাবিকে সাথে নিয়ে আসবেন কিন্তু। সাগরের স্যার বিদায় নিয়ে চলে গেল। সাগর সেনা সদস্যের সাথে কিছু কথা বলে ভেতরে এলো। এখন যদি নাস্তা না করিস তাহলে কিন্তু আর নাস্তা করতে পারবি না, সবাই কাজে ব্যস্ত। আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তার রাফিরা কোথায়? ওরা সবাই বাড়িতে গিয়েছে জামা কাপড় আনতে, তোর গোসল করানোর সময় ওরা চলে আসবে। সাগর আর কিছু না বলে নাস্তা করতে বসলো। নাস্তা শেষ করে রুমে এসে বসলো। সাগর ভাবছে এখন যদি রিয়ার সাথে কথা বলতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু রিয়ার তো আর সময় নেই। বেশ কিছুক্ষণ পর রাফিরা সহ সাগরের রুমে এলো। কি রে, তুই একা একা বোরিং হচ্ছিস? চিন্তা করিস না, আমরা চলে এসেছি। একা একা বসে থাকতে কার ভালো লাগে? তোরা আমার কাছে বসে থাক কিছুক্ষণ। বসার সময় কোথায়? একটু পর তোকে গোসল করাতে নিয়ে যাবে তোর চাচাতো ভাবিরা। বলিস কি? ও ডাকাতেরা আমাকে কাজ শেষ করে দিবে? তবে তোদের আজ খবর আছে, বলে দিচ্ছে আগে থেকেই। কিছুক্ষণ পর নিশি সাগরকে ডেকে নিয়ে গেল। সাগরের ভাবিরা ধরে সাগরকে গোসল করিয়ে দিল। সাগরের বন্ধুদের অবস্থা ভালো যায়নি, ওদের সবাইকে রঙে ভূত করে ছেড়ে দিয়েছে। সাগরের গোসল শেষ হওয়ার পর সাগর রুমে এসে সারা শরীর মুছে চেঞ্জ করে নিল। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে সাগরের রুমে এলো। সাগর, এই পাঞ্জাবি পরে নে তাড়াতাড়ি, সবাই গাড়ির কাছে অপেক্ষা করছে, তোমরা ওকে রেডি করে নিয়ে আসো। ওকে আঙ্কেল। সাগর, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর শ্বশুর বাড়িতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে এসেছে। হারামি, তোদের কি লজ্জা নেই? যাচ্ছিস বন্ধুর বিয়েতে, তাকে একটু রেডি করে দেই, তা না আমার শ্বশুর বাড়িতে মেয়ে দেখার জন্য তাড়াহুড়ো করে দিলি। তুই আর রাফি তো পেয়েই গেছিস, কিন্তু আমরা তো কিছুই পারলাম না। সাগর রেডি হয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে রিয়াদের বাড়িতে এলো। বিয়ের কাজ সম্পন্ন করতে বিকেল হয়ে গেল। সাগরের আব্বু রিয়ার আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বরযাত্রী নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সাগর গাড়ির সামনে সেনাবাহিনীর গাড়ি, এদিকে কিছু জঙ্গি লুকিয়ে আছে সাগরের গাড়ির জন্য। বরযাত্রীর গাড়ি জঙ্গিদের এরিয়ার মধ্যে চলে এলো। হঠাৎ জঙ্গিগুলো বরযাত্রীর গাড়িগুলোকে ঘিরে ধরলো। সেনা সদস্য হঠাৎ হামলা করার কিছু বুঝতে পারেনি। জঙ্গিগুলো সেনা সদস্যদের কাছ থেকে অস্ত্র নিয়ে নিল। অফিসার, গাড়ি থেকে নেমে আয়, না হলে কিন্তু সবার খবর আছে। ওকে, নামছি। কি জন্য আমাদেরকে আটকানো হয়েছে?
অফিসার, বুঝতে পারছিস না কেন তোদের আটকানো হয়েছে? তোর জন্য আমাদের ভাইরা মারা গেছে। যে যেমন পাপ করবে সে তখন পাপ ভোগ করবে। এখন কি চাস তোরা? এই তো সোজা কথা চলে এসেছিস। ইকবাল ভাইকে ছেড়ে দিতে হবে। সে আমাদের ভুল ছিল, তোকে জিম্মি না করে অন্যদের করেছিলাম। যদি ইকবালকে না ছাড়িয়ে দেই তাহলে কি করবে? ভুলে যাস না, তোর সাথে তোর বউ, বাবা, বোন, বন্ধু, আত্মীয় স্বজন আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একটাও বাঁচবে না, বলে দিলাম। আমি কি গাড়ির ভিতরে ঢুকে ফোনে কথা বলতে পারি? ওকে, তবে সাবধান, কোনো চালাকি করতে যাবি না, নইলে কিন্তু বিপদে পড়বি। সাগর গাড়ির ভেতরে ঢুকে বসলো। গাড়ির চারদিকে 20 জন জঙ্গি ঘিরে আছে বন্দুক নিয়ে। সাগরের আব্বু, বোন আর রিয়া ভয়ে কাঁপছে। এখন কি হবে? জঙ্গিগুলো তো আমাদেরকে জিম্মি করে ফেলেছে। ভাইয়া, এবার মনে হয় আমরা আর বাঁচবো না। আগের বার আমি অনেক ভয় পেয়েছি। সবাই শান্ত হও। আমি এর আগে বুঝতে পারছি, তাই কিছু সেনা পিছনে আছে। এমনকি জঙ্গিগুলোর আশেপাশে চলে এসেছে। আমি ইশারায় করলেই অ্যাকশন শুরু করবে। সেনাদের সাথে যদি জঙ্গিদের সাথে গুলোগুলি হলে সবার ক্ষতি হতে পারে। আমার সেই ভয় কাজ করছে, তবে সবাইকে সতর্ক করে দিতে হবে। সাগর সব গাড়িতে ফোন করে বলল গাড়ির দরজা ও জানালার কাজ যাতে কেউ না খোলে। তারপর লুকিয়ে থাকা সেনাদের নির্দেশ করলো। সেনাগুলো হামলা চালানো শুরু করলো। ভাইয়া, বাইরে গুলির শব্দ, আমার খুব ভয় করছে। যদি একটা গুলি আমাদের গায়ে এসে লাগে? কিছুই হবে না, আমাদের বাড়ি বুলেট প্রুফ কার। এক জায়গায় 7টা গুলি লাগলে তখনই কাজ ভেঙে যাবে। করিম, গাড়ির আগে পিছে করো যাতে গাড়িতে গুলি না লাগতে পারে। ড্রাইভার গাড়ি আগপিচ করতে শুরু করলো। সাগর পেছনের গাড়িগুলোকে নির্দেশ দিল তাদের গাড়ি যেন এক জায়গায় স্থিরভাবে না থাকে। বেশ কিছুক্ষণ পর গোলাগুলি বন্ধ হলো। তারপর সাগর গাড়ি থেকে নেমে বের হয়ে দেখলো জঙ্গিগুলো বেঁচে আছে কিনা। তখনই পেছনে একটা গুলির শব্দ হলো। সাগর পেছন ফিরে দেখে রিয়ার প্যাটের একপাশে রক্ত বের হচ্ছে। পেছনে একটা জঙ্গি দাঁড়িয়ে আছে। সাগর তখন নিজের পিস্তল বের করে জঙ্গিটিকে গুলি করে দিল। তারপর রিয়ার কাছে এলো। রিয়া, কথা বলো। রিয়া, এই রিয়া, কথা বললো। তোমাকে কে বলছে গাড়ি থেকে নামতে? আমার খুব কষ্ট হচ্ছে। আমি মনে হয় তোমার বউ হয়ে মরতে পারছি, এটাই অনেক। সবাই তখন গাড়ি থেকে নেমে দৌড়ে এলো। সেনা সদস্যগুলো তার আগেই সব নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। সাগর, রিয়াকে এখনই হাসপাতালে নিতে হবে, না হলে বাঁচানো যাবে না। তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলো। রিয়া, তুমি একটু কষ্ট করো, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই মামা, রিয়াকে একটু ধরে গাড়িতে তোলেন তাড়াতাড়ি, ওর অবস্থা ভালো না। সবাই মিলে রিয়াকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেল। নার্সরাও দৌড়ে এসে রিয়াকে অপারেশন রুমে নিয়ে গেল। কয়েকটা ডাক্তার দৌড়ে এসে ওটিতে ঢুকলো। আমি তোকে বলেছি এখানকার অবস্থা ভালো না, তুই বিয়ের ডেটটা পিছিয়ে দে, কিন্তু আমার কথা শুনলি না। আমি কি জানতাম যে জঙ্গিগুলো এইভাবে হামলা করবে? সব আমার দোষ, আমার জন্য রিয়ার এই অবস্থা। শান্ত হ, আমরা যদি বুঝতে পারতাম তাহলে এখন বিয়ে ঠিক করতাম না। আমি রিয়ার আব্বুকে ফোন করে আসতে বলেছি, তারা এখনই চলে আসবে। ডাক্তাররা রিয়াকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেননা গুলি একেবারে প্যাটের কাছেই লেগেছে। ডাক্তার একটা নার্সকে বলল তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করতে। বি পজিটিভ গ্রুপের ব্লাড লাগবে। রোগীর অবস্থা অনেক বেশি খারাপ। তখন একটি নার্স ওটি থেকে বের হলো। নার্স, রিয়ার এখন অবস্থা কেমন? দেখুন, রোগীর অবস্থা খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব বি পজিটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করেন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। তোরা সবাই এখানে থাক, আমি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত আছে কিনা দেখছি। আমিও যাব। আমি এখানে কি করব? নীল, আবির, তোরা এখানে থাক, তোদের শান্ত কর। রাফি আর তামিম দৌড়ে হাসপাতালের ব্লাড ব্যাংকে এলো, কিন্তু রক্ত পাচ্ছে না। অনেক জায়গায় ফোন করেও রক্ত ম্যানেজ করতে পারলো না। ওরা ওটির সামনে ফিরে আসলো। এর মধ্যে সাগরের আম্মু, রিয়ার আব্বু আম্মু এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি রে, তোরা দুজন খালি হাতে ফিরে আসলি কেন? তোদের কাছে রক্ত কোথায়? আমরা অনেক জায়গায় দেখছি, কিন্তু রক্ত ম্যানেজ করতে পারিনি। কয়েকজন রক্তদানকারীদের ফোন দিয়েছিলাম, কিন্তু তারা বলল বি প্লাস গ্রুপে রক্ত নেই। এখন কি হবে? কি ভাববে? রিয়াকে কিভাবে বাঁচাবো? ওর যদি কিছু হয়ে যায়
আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ভাই আপনি একটু দেখেন না রক্ত কোথাও পাওয়া যায় কিনা। আমিও নিজেও চেষ্টা করছি, আমাদের একমাত্র মেয়ে। সবাই রক্তের জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। হঠাৎ একটা সেনা সদস্য সাগরকে বলল, স্যার আমি রক্ত দেব, আমার রক্ত বি পজিটিভ, যত তাড়াতাড়ি সম্ভব রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। নার্স সেই সেনাকে নিয়ে গেল। তারপর আপা শোন, হন সব ঠিক হয়ে যাবে, সবাই আল্লাহকে স্মরণ করুন, তিনি সব ঠিক করে দিবে। আমরা কিভাবে শান্ত হব বলেন? রিয়া আমাদের একমাত্র মেয়ে, তাও সে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সবার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, কেননা রিয়ার অবস্থা অনেক খারাপ। রিয়ার বান্ধবীরা এসে সবাই রিয়ার জন্য কান্নাকাটি করছে। সাগর ভেবে পাচ্ছে না কিভাবে কি হয়ে গেল। তখন একটা সেনা অফিসার এলো। স্যার আমরা তথ্য পেয়েছি, জঙ্গিগুলো কিভাবে আর বিয়ে হওয়ার কথা জানতে পারে এবং সেই দিন ধরে তারা প্রস্তুতি নেয় এই হামলা চালানোর জন্য। জঙ্গিদের মধ্যে কি কেউ জীবিত উদ্ধার করা গিয়েছে? তারা কোথা থেকে জানলো এইসব খোঁজ করেন? জি স্যার, তথ্য পাওয়া গেছে একটা জঙ্গি জীবিত ধরতে সক্ষম হয়। একটা জঙ্গি সবসময় আপনার বাড়ির উপর নজর রাখতো, বিয়ের আয়োজনে ছদ্মবেশে আপনার বাড়িতে কাজ করছিল, যাতে আপনারা কোন রাস্তা দিয়ে যাওয়া আসা করেন তার তথ্য নিতে। আমরা সবাই দেখেছি তাকে সবসময় কাজের ভেতরে ফোনে কথা বলতে, কিন্তু আমরা সবাই গুরুত্ব দেইনি। যখন জঙ্গলিগুলোর সাথে দেখলাম তখন অবাক হয়ে গিয়েছিলাম। তোর একটু চোখ কান খোলা রাখবি না? কে কি কথা বলছে? অবশেষে তোদের কি বলবো, তোরা সবাই কাজে ব্যস্ত ছিলি। সাগর চুপ করে চেয়ারে বসে পড়ে। চারদিকে সবার কান্নাকাটি সহ্য হচ্ছে না তার। সেনা সদস্য রক্ত দেওয়ার পর তাকে একটা ব্যাডে শুইয়ে দেওয়া হলো। এদিকে ডাক্তাররা চিন্তায় পড়ে গেল, গুলি বের করার সময় যদি একটু হাত কাঁপে তখন অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে। ডাক্তাররা ধীরে ধীরে অপারেশন করছে। প্রায় 5 ঘন্টা পর অপারেশন শেষ হলো। তখন রিয়াকে আইসিইউতে নেওয়া হলো। ডাক্তার আমার মেয়ে এখন কেমন আছে? আমার মেয়েটা বাঁচবে তো? আমরা এখনই কিছু বলতে পারছি না। রোগীর গুলি বের করা হয়েছে, তবে যদি 24 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না আসে তাহলে রোগী কোমায় চলে যাবে। তখন আমাদের কিছুর করার থাকবে না। ভালো করার মালিক আল্লাহ, তার কাছে দোয়া করেন। ডাক্তার আপনারা যত পারেন সব চেষ্টা করেন, টাকার চিন্তা করবেন না। টাকার বিষয় বাদ দেন, টাকা দিয়ে কখনো মানুষকে বাঁচানো যায় না। আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি কি রিয়াকে দেখতে যেতে পারি ডাক্তার? প্লিজ ডাক্তার, কিছু বলতেন। আপনি যেতে পারেন, তবে বেশিক্ষণ থাকবেন না, আর বাকি লোকজন আইসিইউর জানালা দিয়ে দেখবেন। সাগর রুমের ভেতরে ঢুকলো। তারপর রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সাগর কান্নাকাটি করতে শুরু করলো। বাকি লোকজন জানালা দিয়ে দেখছে রিয়াকে। কিছুক্ষণ পর একটা নার্স এসে সাগরকে রুম থেকে বের করে দিল। রাফি, তুমি বলো তো কিভাবে এই অবস্থা রিয়ার হলো? রিয়ার এই অবস্থা দেখে আমরা সহ্য করতে পারছি না। আমরা সাগরদের গাড়ির পেছনে ছিলাম, জঙ্গলিগুলো হঠাৎ আমাদের হামলা করে। তখন সেনাবাহিনীর সাথে গোলাগুলি শুরু হয়। সাগর যখন জঙ্গলিগুলো বেঁচে আছে কিনা দেখতে গাড়ি থেকে বের হয়েছিল, হঠাৎ একটা জঙ্গলি সাগরকে গুলি করতে নেয়। তখন রিয়া দেখতে পেয়ে গাড়ি থেকে বের হয়ে গুলির সামনে গিয়ে দাঁড়ায়। রিয়া জীবনের বাজি রেখে দেখিয়ে দিল কিভাবে তার ভালোবাসার মানুষকে বাঁচানো হতে হয়। আমার ওদের জন্য কষ্ট হচ্ছে। আমরা যদি কাজের ফাঁকে ওই লোককে নজরে রাখতাম তাহলে কিছুই হতো না। আম্মু তুমি শান্ত হও। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে ভাইয়া আর ভাবির আব্বু আম্মুকে কি বুঝ দেবে? এইদিকে অনেক রাত হয়ে গেছে, কিন্তু হাসপাতালে থাকার কারণে কেউই বুঝতে পারছে না কিছু। সারা রাত কেটে গেল, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, কিন্তু রিয়ার হোশ এখনো ফিরছে না। তখন সাগর ডাক্তারের কাছে গেল। ডাক্তার, রিয়ার এখনো জ্ঞান ফিরল না, রিয়ার কিছু হবে না তো? দেখুন, আমরা আমাদের মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। যদি সন্ধ্যার আগে রোগীর অবস্থা ভালো না হয় তাহলে কোমায় চলে যাবে। তবুও আপনারা একটু চেষ্টা করেন, আল্লাহ আপনাদের দ্বারা রোগীদের সুস্থ করেন। সাগর রুম থেকে বের হয়ে আইসিইউর সামনে এসে বসলো। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলল, রোগী জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখা করতে পারেন, তবে এক এক করে দেখা করবেন। আর হ্যাঁ, রোগীর সাথে বেশি কথা বলবেন না। আমি এখনই যাচ্ছি। আল্লাহ তোমার অনেক শুকরিয়া, তুমি রিয়াকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। সবাই রিয়াকে দেখতে যাচ্ছে, কিন্তু তুই এখানে বসে আছিস কেন? যা, রিয়া তোকে খুঁজেছে। আমি যাচ্ছি, সবাই এক এক করে গিয়ে রিয়ার সাথে কথা বলো।
তারপর আমি যাচ্ছি। সাগর সবার শেষে আইসিইউতে ঢুকে দেখলো রিয়া শুয়ে আছে। রিয়ার শরীরে স্যালাইন চলছে। সাগর রিয়ার পাশে এসে বসলো, তারপর রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি। আমি তোমাকে বলেছিলাম না কোনো কিছু হলেও গাড়ি থেকে নামবে না। আজ যদি গাড়ি থেকে না বের হতে তাহলে এই অবস্থা হতো না। আমি যদি গাড়ি থেকে না বের হতাম তাহলে তোমাকে জঙ্গিরা গুলি করত। আমি নিজের স্বামীর ওর অবস্থা দেখতে পারতাম না যদি তোমার কিছু হয়ে যেত। যেদিন সেনাবাহিনীতে যোগ দিয়েছি সেই দিন থেকেই নিজের জীবনের কথা চিন্তা করি না। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করে তোমার বাবা মাকে বুঝ দিতাম? আর আজ তোমার কিছু হতো তাহলে লোকজন আমাকে বলতো বিয়ের পরে নিজের বরকে খেয়েছে, অলক্ষী মেয়ে। তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি। এখন জীবন দেওয়া লাগবে না, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। একটু পর ডাক্তার এসে তোমাকে দেখে যাবে। সাগর রুম থেকে বের হয়ে এসে চেয়ারে বসলো। তখন সাগরের স্যার ফোন দিয়ে সবকিছুর খোঁজ নিল। তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন। সাগর, গতকাল রাত থেকে কেউ কিছু খায়নি, সবাই অসুস্থ হয়ে পড়বে, তাদের নিয়ে কিছু খেয়ে আসি। তোরা সবাই খাওয়া দাওয়া করে আয়, আমার ক্ষুধা নেই। সাগর, এখন চিন্তা করিস না, রিয়ার অবস্থা অনেক ভালো, কিছু খেয়ে নিবি। চল, ও যে অসুস্থ হয়ে পড়বি। চল আমরা সবাই খেয়ে আসি। খেয়ে আসার পর সাগর আর রিয়ার জন্য খাবার নিয়ে আসবো। রিয়াকে ডাক্তার তরল খাবার খেতে বলেছে। রাফিরা সবাইকে জোর করে হোটেলে নিয়ে গেল খাওয়ানোর জন্য। তারপর হোটেলে খাওয়া দাওয়া সেরে হাসপাতালে ফিরে এলো সবাই। আব্বু, তুমি আম্মু আর নিশিকে দিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে 2 দিন ধরে যাওয়া হয়নি, তাছাড়া কিছু আত্মীয় স্বজন বাড়িতে আছে। ঠিক আছে, আমরা বাড়িতে যাচ্ছি। তুই তোর শ্বশুরদের বাড়িতে পাঠিয়ে দে, তাদের বাড়িতেও আত্মীয় স্বজন আছে। এখন রিয়া অনেক ভালো আছে। সাগর সবাইকে বাড়িতে পাঠিয়ে দিল। সাগরের বন্ধুরা যেতে চাইছিল না, কিন্তু জোর করেই পাঠিয়ে দিল। সাগরের না আছে গোসল, না হচ্ছে খাওয়া। সাগর রুমে ঢুকে রিয়াকে ডেকে তুললো, তারপর চুপ করে খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে দিয়ে নিজে একটু খাবার খেয়ে নিল। 5 দিন কেটে গেল। 5 দিনে রিয়া কিছুটা সুস্থ হয়ে উঠলো। সাগর রিয়াকে তারপর বাড়িতে নিয়ে গেল। বৌমা, তুমি রুম থেকে বের হবে না, তোমার কিছু দরকার হলে আমাকে বলবে। কিন্তু আম্মু, আমি অনেক সুস্থ হয়ে গেছি, আমি কাজ করতে পারবো। আমি রুমে একা থাকতে ভালো লাগে না। তুমি এখনো সেইভাবে সুস্থ হয়ে ওঠোনি। ডাক্তার বলেছে আরো বেশ কিছুদিন পর তুমি হাঁটাচলা করতে পারবে। ভাবি, আমি তোমার পাশে আছি, যখন কোনো দরকার হবে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। তোমার কোনো চিন্তা করা লাগবে না। সাগর সোফায় বসে ভাবছে তার ছুটির 1 মাস আজ পার হয়ে গেছে। আজ থেকে বিয়ের ছুটি চলছে 10 দিনের জন্য। এখন রিয়া পুরোপুরি সুস্থ হয়নি, তাকে নিয়ে কিভাবে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে যাবে? সেখানে নিয়ে গেলেও রিয়ার দেখাশোনা করবে কে? এইভাবে কেটে গেল আরো 2 দিন। এখন রিয়া হাঁটতে পারছে, নিজের কাজ নিজেই করতে পারছে। রাতের দিকে রিয়া সাগরকে বলল, সব মেয়ের কত আশা থাকে বাসর রাতে তাদের বরের কাছ থেকে আদর পাওয়া, কিন্তু দেখো আমার কপালে এখনো কিছুই হলো না। বিয়ের পরের দিন কি বাসর হয় নাকি? বাসর হয় প্রতিদিন। তুমি অসুস্থ ছিলে, তার জন্য বাসরাত হয়নি আমাদের। আমাদেরকে বাসর রাত হবে না? আমাদের বিয়ে হয়েছে 10 দিন হয়ে গেছে, কিন্তু এখনো বাসর রাত হলো না। তোমার শখ কত? এখন বাসর করবে? দেখাচ্ছি তোমার শখ। আগে লাইট অফ করে নেই। সাগর রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে কিস করতে শুরু করলো। তার কিছুক্ষণ পর রিয়াকে ছেড়ে দিল। তারপর শুরু হলো তাদের বাসর। সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে নাস্তা শেষ করে নিল। সাগর আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে সাথে নিয়ে চলে গেল সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। তাদের নতুন জীবন শুরু হলো। কেউ কি জানতো তাদের মধ্যে এভাবে মিল হয়ে যাবে? আবার কেউ ভাবতেও পারেনি রিয়া গুলিবিদ্ধ হওয়ার পর বেঁচে যাবে। আল্লাহ যাদের মিল করিয়ে দেয় তাদের কেউ আলাদা করতে পারে না।